বুকের উপর ভারী অনুভূতি হতেই ঘুমিয়ে গেল জাঙ্কুকের। দম বন্ধ লাগছে, মনে হচ্ছে ভারী কোনো কিছু বুকে চেপে আছে। খুব কষ্টে চোখ মেলে আশেপাশে তাকাতেই খেয়াল করলো বুকের উপর ঘাপটি মেরে বিড়ালের বাচ্চার মতো ঘুমিয়ে আছে কেউ। চোখ জোড়া ঝাপসা লাগছে, দ্রুত উঠতে গিয়ে মাথা ঝিম ধরে এলো। কাল রাতে হয়তো একটু বেশি হুইস্কি খাওয়া হয়ে গেছিল। কোনো মতে চোখ খুলে দেখলো মেয়েটার কেউ নয়, বরং তার কাগজের স্ত্রী তে। একে মাথা প্রচুর ব্যথা করছে, তার উপরে বুকের উপর থেকে দেখে মেজাজ বিগড়ে গেল তার। রাগে গাড়ি করছে, এক মুহূর্ত দেরি না করে ধাক্কা মেরে সরিয়ে দিল। ঘুমের মধ্যে আচমকা ধাক্কা খাওয়ায় তার সামলাতে না পারায় খাট থেকে নিচে পড়ে গেল তে। শরীরের অবস্থা দেখে আরো মেজাজ বিগড়ে গেল জাঙ্কুকের। এলোমেলো শাড়ি, ব্লাউজের হুক খোলা, বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। নিজেকে আর সামলাতে না পেরে তড়িৎ গতিতে তের কাছে যায় সে। হাত টেনে দাঁড় করিয়ে আলমারির সাথে ঠেসে ধরে। এত জোরে ধরায় ব্যথায় কুকড়ে ওঠে তে। অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে সে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে জাঙ্কুক, বলেছিলাম তো আমার আশেপাশে 10 হাতের মধ্যে যেন তোকে না দেখি। তারপরে বেহায়ের মতো কেন আমার কাছে আসিস? লজ্জা করে না? এত শরীরের চাহিদা তোর, শরীরের চাহিদা যদি না মেটাতে পারিস তো জানা পতিতালয়ে। দরজা তো খুলে রেখেছি, যেই দেখেছিস কাল আমার হুঁশ নেই অমনি আমার কাছে শরীর ঘেঁষাতে এসে পড়েছিস, তাই না? আমি কিছু করিনি, তুমি তো। চুপ, একদম চুপ, আরেকটা শব্দ শুনলে জানে মেরে ফেলবো। তের মুখ চেপে ধরে রাগে রিরি করতে করতে বলল জাঙ্কু। এবার নিজেকে আর শান্ত রাখতে পারলো না তে। চোখের পানি ছেড়ে দিল, হু হু করে কেঁদে উঠলো। একে মেজাজ খারাপ, তার উপর তের কান্না দেখে জানতো কবর দিতে ইচ্ছে করছে তাকে জাঙ্কুকে। একরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়লো সে। আর তে সেখানেই বসে পড়লো। নড়ার শক্তিটুকু নেই তার। এমন কেন লোকটা? একবারও কি বুঝতে পারে না তাকে যে পাগলের মতো ভালোবাসে তে? 6 মাস হয়েছে এই বাড়ির বউ হয়ে এসেছে তে। একরকম হুট করেই জাঙ্কুকের সাথে বিয়েটা হয়েছে তার। জাঙ্কুকের মা কিম সক চিন অনেকটা জোর করেই জাঙ্কুকের সাথে তের বিয়েটা দেন। দেনা পাওনা না মেটানোর কারণে তের বিয়ের আসর থেকে বর বিয়ে ভেঙে চলে যায়। একমাত্র ভাইয়ের মেয়ের সাথে এত বড় অন্যায় কিভাবে মেনে নেবেন তিনি? তের বাবা সুবিন গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার। মেয়েটি অসম্ভব সুন্দরী বলে তাকে ছোট বয়সেই বিয়ের ব্যবস্থা করেন তিনি। আর খুব শিক্ষিত একটা ছেলে পাওয়াতে তিনি আর আমোদ করেননি। উপরে মেম্বারের বখাটে ছেলেটা তো আছেই। মেয়েটা শান্তিতে কলেজেও যেতে পারতো না। ছেলের পক্ষে প্রথমে দাবি ছিল একটা মোটর বাইক, কিন্তু ধীরে ধীরে তা বাড়তে বাড়তে মাথা ছাড়িয়ে গিয়েছিল। দেনা পাওনার চাপে যখন সুবিন কুপোকাত, তখন জিন সিদ্ধান্ত নেন তাকে নিজের ঘরেই আনবেন বউ করে। জাঙ্কুকের বাবার মৃত্যুর পর থেকে জিন জাঙ্কুকের বাবা মায়ের দায়িত্ব পালন করে এসেছেন। তাই ছেলের বিয়ের মতো সিদ্ধান্ত তিনি একা একা নিয়ে ফেললেন। তিনি জানেন তের চেয়ে ভালো মেয়ে জাঙ্কুক খুঁজে পাবে না। আর কি, ওই অবস্থায় জাঙ্কুকের সাথে তের বিয়েটা সেরে ফেলেন তিনি। জাঙ্কুকের সম্মতির একবার পরোয়া করেননি তিনি। তার কাছে তো তের সম্মান বাঁচানোটা বেশি জরুরি হয়ে পড়েছিল তখন। তের কাছে বিয়েটা যেন সবকিছু। তখন থেকে জাঙ্কুকে মনে মনে নিজের স্বামী হিসেবে মেনে নেয় সে। কিন্তু জাঙ্কুকের এমন দায়সারা ভাব যেন কিছুতেই তার মাথায় ঢোকে না। এই 6 মাস একরকম দূরে দূরে থেকেই কাটিয়েছে সে। তে ভেবেছিল হয়তো মামাতো বোনকে স্ত্রী হিসেবে মেনে নিতে তার কষ্ট হচ্ছে, কিন্তু কাল রাতে তো নিজে থেকে কাছে ডেকে নিয়েছিল। তাহলে সকালে কেন আবার এমন রুদ্র আচরণ করছে? আচ্ছা, তার কি থেকে একদমই পছন্দ নয়? সকাল 9টা, জিনার জাঙ্কুক মুখোমুখি বসা ডাইনিং টেবিলে। এখন আর জিনের সাথে না পারতে কথা বলে না জাঙ্কুক। মায়ের উপর চাপা ক্ষোভ তার থেকে গেছে। একটা আজপাড়া গায়ের অল্প শিক্ষিত আনকালচার্ড খ্যাত মেয়েকে কি বুঝে নিজের ঘরে ঝুলে দিলেন তিনি? হোক তার ভাইয়ের মেয়ে। জাঙ্কুকের মনে যে অন্য কারোর বাস তা তো অজানা নয় তার। তাহলে কেন এই অন্যায়টা করলেন তিনি? চুপচাপ নিজের মতো খাচ্ছিল। ঠিক তখনই খোঁড়াতে খোঁড়াতে হাজির হয় তে। চোখ মুখ ভীষণ ফুলে রয়েছে, বোঝা যাচ্ছে প্রচুর কেঁদেছে মেয়েটা। তের চোখ মুখ দেখেই জিন আজ করতে পেরেছেন তার গুণধর পুত্র এই কাজ করেছেন। তেমা, এভাবে ঘুরে হাঁটছিস কেন রে? তে আমতামতা করে উত্তর দেয়, বাথরুমে পড়ে গিয়েছিলাম ফুপু। তের কথা খুব যে তার বিশ্বাস হলো তা কিন্তু নয়, কিন্তু তবুও ধীর গলায় বললেন, দেখে চলবি তো নাকি? জাঙ্কুক, মেয়েটাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাস তো। আমার মিটিং আছে মা, ঘরে বসে ড্রাইভার হিসেবে মানুষকে এখানে সেখানে নিয়ে যাওয়া ঠেকা যায়নি আমার। যদি তোমার ইচ্ছা হয় তুমি নিয়ে যেতে পারো, আসছি। বলে জাঙ্কুক সেখান থেকে অফিসের জন্য বেরিয়ে পড়লো। পেশায় আর্কিটেক্ট সে। এসব ফালতু মেয়ের জন্য 1 মিনিট সময় তার নেই। তুই কিছুতেই বুঝে পায় না লোকটা তাকে এত ঘৃণা করে কেন। সে যে একদম অশিক্ষিত তাও নয়। এবার ইন্টার পরীক্ষা দিয়েছে। সুবেন বিয়ের সিদ্ধান্ত না নিলে ভার্সিটিতে ভর্তি হয়ে যেত। এই 6 মাস শুধু অঙ্ক মিলে মিলে কাটিয়েছে সে। জিন ছেলেকে বুঝাতে বুঝাতে ক্লান্ত। জন্ম মৃত্যু এবং বিয়েতে কারোর জন্য তের ভাগে সে আর তার ভাগে তেই রয়েছে। কিন্তু জাঙ্কুকের জেদের কাছে তাকে হার মানতেই হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে জিনের রুমে বসে পার্টি দিচ্ছে তে। ফুপুর সাথে তার সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের। এবারে তো মনে হয় না সে অন্য কোথা থেকে এসেছে, কিন্তু সমস্যা একটাই, তা হলো জাঙ্কুক। জাঙ্কুককে বুঝতে পারে না সে। পায়ের ব্যথাটা কি কমেছে? হুট করে বলে ওঠেন জিন। তে মুচকি হেসে বলে, এখন একদমই নেই। তুমি একদম ভেবো না তো ফুপু। জাঙ্কুককে
দিয়েছিলাম, ব্যস্ত বলেছে। থাক না, সত্যি ব্যস্ত হয়তো। আচ্ছা, তুই খুশি তো? এটা কেন বলছো বুবু? জাঙ্কুক তোকে এখনো মেনে নেয়নি, তাই না? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। রাত 9টা, আজ বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে জাঙ্কুকের। উপর থেকে কাজের চাপে খাওয়া দাওয়া শিখায় উঠেছে। আর রুমে যে গায়ে এনে দিতে পারলে যেন শান্তি। রুমে ঢুকতে দেখলো পুরো রুম গোলাপে গোলাপে সাজানো। রুমের এই অবস্থা দেখে মেজাজ আর ঠিক রাখতে পারলো না জাঙ্কুক। জোরে জোরে থেকে ডাক দিল। যখন কোনো সাড়া পায় না, তখন রুম থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। হুট করে পিছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে তাকে। না ফিরে বুঝতে পারে এই কাজটা কার। হাতটা শক্ত করে ধরে টান দিয়ে সামনে আনে তাকে। তের পরে তখন লাল একটি জর্জের শাড়ি, খুব সুন্দর করে সেজেছে মেয়েটি। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। প্রথম দিকে জাঙ্কুকও চোখ ফেরাতে পারছিল না, কিন্তু পর মুহূর্তে যখন মনে পড়লো সামনে থাকা মেয়েটিতে, তখন রাগ যেন আর কাবু করতে পারলো না। ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে মারলো তাকে। দাঁতে দাঁত চেপে বলল, আজ তোর শরীরের সব জ্বালা আমি যদি না মেটাই, তবে আমার নাম জাঙ্কুক না। যে চোখে ভালোবাসাকে কল্পনা করেছিল, সেই চোখে আজ হিংস্রতায় ঘেরা। বেলটা খুলে শক্ত করে হাত বেঁধে দিল তে। একটানে শাড়ি খুলে ফেলল তে। তারপরে যা হলো তা যেন কল্পনার বাইরে ছিল তে। সুন্দর চেহারার আড়ালে হিংস্রতা দেখে মেয়েটির বুক কেঁপে উঠল। জাঙ্কুক যেন নিজের মাঝে নেই, সব রাগ বিদ্বেষগুলো তে শরীরের উপর দিয়ে মেটাচ্ছে। জাঙ্কুকের প্রতি ভালোবাসাগুলো যেন দুবড়ে মুচড়ে যাচ্ছিল, যেমন তার শরীরটা যাচ্ছিল। সে তো জাঙ্কুকের ভালোবাসা পেতে চেয়েছিল, কিন্তু এখানে তো ভালোবাসা নেই, আছে শুধু জেদ, ঘৃণা, কামনা। এটাকেই স্বামীর ভালোবাসা বলে? যদি এটাকে স্বামীর ভালোবাসা বলে, চাই না তের এমন ভালোবাসা। ফুফু বলেছিল, তেমা স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব পবিত্র। জাঙ্কুক তোকে এখন মেনে নিচ্ছে না ঠিকই, কিন্তু একটা সময় দেখবি ঠিক তোকে মেনে নিবে, তোকে ভালোবাসবে। তুই কিন্তু হাল ছাড়বি না। মাঝে মাঝে এটা হয় 6 দিন, 6 মাস হয়, আবার 6 বছরও হয়। ছেলেটার জেদ বরাবর একটু বেশি, তোকে মানতে চাইছে না। এটা অবশ্য তোর দোষ নয়। আসলে কি বলতো, সবার জীবনে কোথাও না কোথাও কিছু আঘাত থেকেই যায়। জাঙ্কুকেরও ছিল। এই আঘাতগুলো মেটাতে সময় লাগে, তাড়াহুড়া করলে হিতে বিপরীত হয়। এখন জাঙ্কুক তোকে পছন্দ করে না, কিন্তু যখন তোকে ভালোবাসতে শুরু করবে, দেখবি তোকে বাদে কাউকে চিনবে না। আমার ছেলেটা এমনই রে। কি করব বল? আজ তোকে আমি আমার মনের মতো সাজাবো, দেখবি ও তোর থেকে চোখ সরাতেই পারবে না। জিনের কথা মতোই তো সে কাজ করেছে, তাহলে এমনটা কেন হলো? চোখ থেকে নোনা জলগুলি গড়িয়ে পড়ছে। ক্ষত বিক্ষত শরীর নিয়ে বিছানায় আঁকড়ে সেখানেই পড়ে রইল সে। সেই সাথে জাঙ্কুক যখন ক্লান্ত হয়ে পড়েছিল, বিছানার অপর পাশে ধন গায়ে লিয়ে দেয় সে। নিজের চোখে অনেকের নিচে নেমে গেছে সে। যতই রাগ হোক, রাগের বশে কোনো মেয়ের সাথে এমন আচরণ হয়তো তার দ্বারা শোভা পায় না। তে তার দিকে পিঠ করে ধন শুয়েছিল। উন্মুক্ত পিঠে খামচির, কাঁধে কামড়ের দাগগুলো স্পষ্ট। মেয়েটি এখনো নীরবে কাঁদছে। একবার চেয়েছিল মেডিসিন লাগিয়ে দিবে, কিন্তু পর মুহূর্তে মনে হলো থাক, সে তার মতো, দোস্ত তারই, সে তো এটাই চেয়েছিল। যা চেয়েছে তাই তাকে শতগুণ রূপে ফেরত দেওয়া হয়েছে। বেশি মাথা না ঘামিয়ে ঘুমের অতল গভীরে নিজেকে সঁপে দিল জাঙ্কুক। ব্যথার পরিমাণ যখন হালকা সহনীয় হলো, তখন তে কোনো মতে বিছানা ত্যাগ করলো। ওয়াশরুমের শাওয়ার ছেড়ে বেশ কিছুক্ষণ সেখানে বসেছিল। সময় জ্ঞান হারিয়ে ফেলেছে সে। চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। নিজেকে আর ধরে রাখা সম্ভব হলো না তার। সকাল 9টা, সূর্যের আলোর প্রখরতায় ঘুমিয়ে গেল জাঙ্কুকের। এত দেরি তার হয় না। আজ এতটা কিভাবে দেরি হলো নিজেই বুঝছে না। উঠে বসতেই পাশে তাকাতেই আটকে উঠলো সে। বিছানায় ছোপ ছোপ রক্ত লেগে আছে। নিজের চোখে নিজেকে বড্ড অপরাধী লাগছে। রাগ তাকে এতটা নিচে নামিয়ে আনবে, এটা কল্পনা করতেই নিজের প্রতি ঘৃণা তাকে ঝাঁঝরা করে দিচ্ছে। আচ্ছা, মেয়েটা কোথায়? বাচ্চা মেয়ে কেবল নাকি 19-এ পা দিয়েছে। সংসার, স্বামী, এসব ব্যাপারে তার কাছে একটা নতুন শব্দ। কালাতে এমনটা না করলে হয়তো ভালো হতো। মাথা চেপে ধরলো জাঙ্কুক। ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল সে। ওয়াশরুমের দরজা ভেরানো, পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। তাড়াতাড়ি দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে মেঝেতে তের অসার দেহটি পড়ে রয়েছে। কাছে গিয়ে হাত দিতেই শিউরে ওঠে তা। বরফ ঠান্ডা দেহটি কতক্ষণ পানিতে পড়ে রয়েছে হিসাব নেই। শ্বাস চেক করে দেখলো, এখনো শ্বাস চলছে, কিন্তু অনেক ধীর গতিতে। সময় নষ্ট না করে 5 কোলে করে বিছানায় শুয়ে দিল তাকে। কোনো মতে একটা কাপড় পরিয়ে জিনকে খবর দিতে ছুটলো সে। জিন তখন রান্নাঘরে কাজ করছিল। সাধারণত 8টার দিকে রান্নাঘরে তার কাছে চলে আসে। আজ দেরি হতে মনে মনে খুশি হয়েছিলেন। কাল রাতে ছেলের বউ কেউ ঘর থেকে বের হয়নি। ভেবেছেন হয়তো জাঙ্কুক আর তের সম্পর্কটা আগাচ্ছে। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছায় জাঙ্কুক। জাঙ্কুকের চোখ মুখ যেন অন্য কিছু বলছে। কোনো মতে বলে ওঠে, মা, তে। দুপুর 1টা, স্যালাইন লাগানো অবস্থায় গভীর ঘুমে নিমজ্জিত তে। ফ্যামিলি ডক্টর এবং জাঙ্কুকের বান্ধবী জিমিন তের চেক আপ করছে। বডি টেম্পারেচার প্রচুর কমে গিয়েছিল। বেশ কিছু ইনজেকশন দেওয়ার পর তা ঠিক হয়েছে। তারপর ধুম জ্বর এসেছে। জিমিনকে জিজ্ঞেস করলে জিমিন বলে, আন্টি, একটি বাচ্চা মেয়ের সাথে যদি পশুর মতো আচরণ করা হয়, তাহলে তো এমনই হবার কথা। ভাগ্য ভালো মেয়েটি বেঁচে আছে। যা অবস্থা ছিল, আমি প্রথমে ভেবেছিলাম হসপিটালাইজড করতে হবে। আন্টি, মেয়েটা খুব মেন্টাল ট্রমাতে আছে।
যখন জ্ঞান ফিরে আমাকে দেখেও কেঁপে উঠেছিল। জাঙ্কুক ওর সামনে না যাওয়াটাই ভালো। আপনি সিনিয়র আছেন, আই থিংক আপনি ব্যাপারটা বুঝছেন। ভুলটা আমারই, ভুলে গিয়েছিলাম ছেলেটা দিন দিন মানুষরূপী পশুতে পরিণত হচ্ছে। আন্টি, আমার পেশেন্ট আছে, আমি এখন যাব। রুম থেকে বের হতে দেখে জাঙ্কুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিমিন পাশ কাটিয়ে চলে যেতে নিলেই জিজ্ঞেস করে, তুই কেমন আছে? বেঁচে আছে? কেন বলতো? এভাবে কেন বলছিস? কিভাবে বলবো জাঙ্কুক? কড়া গলায় বলে ওঠে জিমিন। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, একজনের শাস্তি অন্যজনকে দেওয়াটা বোধহয় তোকে মানে না জাঙ্কুক। রোজের শাস্তি এই মেয়েটাকে দেওয়াটা কি যৌক্তিক? রোজের শাস্তি কেন বলছি? মানুষের মন সেটা বদলাতেই পারে। হ্যাঁ, রোজ অন্যায় করেছে, কিন্তু সেটা রাগ এই মেয়েরা জীবনের বিনিময়ে মেটানো খুব পুরুষত্বের প্রমাণ ছিল বুঝি? তুই তো এমন ছিলি না জাঙ্কুক, তাহলে কেন? সত্যি বলি, মেয়েটা শরীরের যা পজিশন ছিল, একটু উজনিচ হলে তোকে আমি জেলে দিতাম। মেয়েটাকে 6 মাস ধরে দেখে যাচ্ছি, তোকে বিভিন্নভাবে নিজের ভালোবাসার স্বরূপ দেখানোর প্রচেষ্টাই ছিল সে। তুই কিভাবে তার ভালোবাসাটাকে এভাবে পায়ে পিষিয়ে দিলে জাঙ্কুক? ছি! মাথা নিচু করে এখনো দাঁড়িয়ে আছে জাঙ্কুক। কথাগুলো তিক্ত হলেও সত্য। মেয়েটি বিভিন্নভাবে নিজের ভালোবাসা তার সামনে প্রকাশ করে এসেছে এই 6 মাস। সেটা রাত জেগে তার বাসায় আসার অপেক্ষা হোক, কিংবা সকালে ঘুম ভাঙার আগে চা নিয়ে হাজির হওয়া, কিংবা তার পছন্দের খাবার রান্না করার চেষ্টায় নিজের হাত পুরানো হোক, সবকিছু ঠিক থাকলেও মেয়েটার প্রতি ভালোবাসা তো দূরে থাক, ভালো লাগাটুকু জন্মায়নি জাঙ্কুকের মনে। 2.5 বছর আগের ঘা যে এখনো শুকায়নি তার। জিমিন বেশ কিছু কথা শুনে হাঁটা দিল তার গন্তব্যে। জাঙ্কুকের মন চাচ্ছে একবার তের মুখটা দেখতে, কিন্তু চিন ঠাই বসা তার কাছে। সব চিন্তা বাদ দিয়ে রুমে প্রবেশ করলো সে। মেয়েটার মুখ শুকিয়ে গেছে, উজ্জ্বল মুখটা মলিনতায় ঘিরে আছে। জাঙ্কুক যখন তের কাছে আগাতে যায়, তখন চিন কড়া গলায় বলে ওঠে, মেয়েটাকে আত্মরা বানিয়ে শান্তি হচ্ছে না, নাকি পুরোপুরি শেষ করার আশায় আছিস? মা, তুমি আমাকেই দোষীর ঘরে দাঁড় করাবে? না, দোষী তো আমি। কাল আমি যদি এই বুদ্ধি না দিতাম, তবে কোনোদিন তোর ধারের কাছে ঘেঁষতো না। প্রথম ওকে আমার কাছে রাখা লোভে তোর সাথে বিয়ে দিয়েছিলাম, ভেবেছি মেয়েটা সুখী হবে, সাথে তোমাকেও সুখী রাখবে, তোমার জীবনের ফাঁকা জায়গাগুলো ভরাট করবে। কিন্তু 6 মাস ধরে শুধু বঞ্চনা পেয়েছে। স্বামী হিসেবে কি দিয়েছো ওকে? একটাবার ওকে কি সুযোগ দিয়েছো? না, তাওনি জাঙ্কুক। 2.5 বছর আগের ঘটনা তোকে বদলে দিয়েছে জানতাম, তাই বলে এতটা? যাকগে, আমি তোমার দোষগুণ বিচার করব না, আমি আমার মেয়েটার ভালোই দেখবো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, হতে পারে সেটা তের মনের জন্য মারাত্মক কঠোর সিদ্ধান্ত, তবে আমি তেকে আর তোমার কাছে রাখবো না। ও আমার রুমে আমার সাথে থাকবে, আমার মেয়ে হিসেবে। তুমি তো ডিভোর্স চাচ্ছ, বেশ, তাই হবে। আমি তোমাদের ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন দেব, কিন্তু ওকে গ্রামে পাঠাবো না, এখানে আমার কাছে পড়াশোনা করবে। সুবেনের কাছে গেলে গ্রামের মানুষ নানা কথা বলবে, আমি সেটা চাই না। এতে অন্তত তোমার আপত্তি থাকবে না, বলো? কি হলো, মুখে কি তালা দিয়েছো? যদি আমার বউ হিসেবে রাখতে চাও তাকে, তবে ডিভোর্সের কি দরকার আছে? আমি না অফিস থেকে বলে দেশে বাইরে যাবার চেষ্টাটা আবার শুরু করি? না, ডিভোর্স তো করাবোই আমি। তোমার তো মুক্তি চাই, আমি মুক্তি দেবো তোমায়। আর আমার মেয়েটাকে পুনরায় তার জীবন করার সুযোগ দিতে হবে, এটা তো আমি তার কাছ থেকে কেড়ে নিতে পারি না। তুমি যা ভালো বুঝো। এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। কেন জানে তার কষ্ট হচ্ছে, কিন্তু এটা তো হবার কথা ছিল না। দেখে তো তার মোটেও ভালো লাগে না। তাহলে কেন বুকের বাপাশে চিনচিন ব্যথা তাই ঘিরে ধরেছে? মার সিদ্ধান্তের সাথে সে একমত, তবে কেন তের চলে যাবার কথা ভাবতেই যেন দম বন্ধ লাগছে? তবে কি তের প্রতি করা অন্যায়ের অনুতাপ জাঙ্কুকের মনে তার জন্য মায়ের সৃষ্টি করেছে? জাঙ্কুকের সবকিছু অসহ্য লাগছে। আচ্ছা, মরে গেলে হয়তো এসবের থেকে মুক্তি পাওয়াটা সহজ হতো, কিন্তু সেটাও পারছে না। আরেকটা সলিউশন আছে, তা হলো নেশায় বুদ্ধ থেকে বর্তমান অতীতের যন্ত্রণাকে ভুলে থাকা। জাঙ্কুক সেটাই করলো, বাড়ি থেকে বেরিয়ে ক্লাবে চলে গেল। সে রাতে আর বাড়ি ফিরল না। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে তে। শরীরটা সুস্থ হয়েছে বেশ কয়েকদিন হলো। জাঙ্কুকের দেখা এই 15 দিনে মিলল না। মিলবে কিভাবে? জাঙ্কুক তার সামনে আসে না, সে ফুপুর কাছে থাকে। এত হেয় হওয়ার পরও তার মনটা বারবার ইচ্ছে করে বেহায়ের মতো ছুটে তার কাছে চলে যায়, কিন্তু ফের মনে হয় খামোকা তাকে বিরক্ত করা। জিন ফরমান জারি করেছে জাঙ্কুকের ধারে কাছে যাতে তাকে না দেখা যায়। তাদের ডিভোর্সের অ্যাপ্লাই করা যাচ্ছে না। তের বয়স অত্যন্ত কম, কেবল 19। আর বিয়েতে 6 মাস কেবল হওয়ার জন্য ডিভোর্সের অ্যাপ্লিকেশন করলেও পুনরায় কিছুদিন সাথে থাকার ফরমান জারি করা হয়েছে। তাই দিন বলেছে তের বয়স 22 হলে পুনরায় উনি ডিভোর্সের চেষ্টা করবে। কথাটা শোনার পর থেকেই তের মনটা ভালো নেই, বারবার কান্না পায়। রাতে অবশ্য 1-2 বার জাঙ্কুকের ঘরের সামনে ঘোরাফেরা করে, তারপর আবার ফিরে আসে দরজা বন্ধ থেকে। বারংবার মনে প্রশ্নের উকিঝুঁকি দেয়, জাঙ্কুক কেন তাকে ভালোবাসে না? সে যে এত অসুস্থ ছিল, কেন জাঙ্কুক একবার খোঁজটিও নেয়নি? কিশোরী মনের এলোমেলো চিন্তাধারার মাঝে হুট করেই ঝুম বৃষ্টি নামলো। ঠান্ডা বর্ষার স্রোতে তের চোখের বাড়িধারাগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হঠাৎই কেউ যেন তখন তের মাথায় একটু ছাতা ধরে। মুখে পানি না পড়ায় কৌতূহলে পিছনে ফিরে তাকায়। ছাতা হাতে দাঁড়িয়ে আছে একজন পুরুষ, যে কিনা তার স্বামী। এই 15 দিনে কি চেহারা বানিয়েছে! চোখ গর্তে, যেন বহুকাল শান্তির ঘুম হয়নি।
আজ চোখে কোনো হিংস্রতা নাই, আছে এক সাগর মায়া। ইস, লোকটা কি জানে তার এই চেহারা দেখলে তের যে খুব বেশি ভালোবাসতে মন চাই তাকে। জ্বর থেকে উঠেছিস, এক সপ্তাহ হয়নি, আবার কেন বৃষ্টিতে ভিজছিস? কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এভাবে কি দেখছিস? তোমাকে। তের কথায় খানিকটা চমকে গিয়েছিল জাঙ্কু। তারপর নিজেকে সামলে উত্তর দিল, যা নিচে যা, ভেজা কাপড় বদলে নে। আবার অসুস্থ হবার ধান্দে আছিস নাকি? বলেই ছাতাটা তের হাতে ধরে চলে যাচ্ছিল। তখনই তে বলে ওঠে, তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন? তের সরল মনের প্রশ্নটি জাঙ্কুকের পা আটকে ধরে। আজ তার চোখে চোখ রাখার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে জাঙ্কু। মাথা নিচু করে পুনরায় চলে যেতে নিলে হাত টেনে ধরে তে ধরা গলায় বলে ওঠে, উত্তর দিলে না যে? মা দেখলে বকাবকি করবে, নিচে যা। এড়িয়ে যাচ্ছ? একটা পশুর কাছ থেকে ভালোবাসা চাইছিস? পশুরা যে ভালোবাসতে পারে না, শুধু ক্ষত বিক্ষত করতে পারে। তাই যদি হবে, তাহলে রাতের বেলা আমার বালিশের নিচে চকলেট পাই কেন? অনুতাপ, ক্ষমা পাবার চেষ্টা। তাহলে আপন করে নিতে কি বাচ্ছে তোমাকে? কেন খুবের কথায় আমাকে ছেড়ে দিতে রাজি হয়েছো? তুই বড্ড ছোট, এসব বুঝবি না। আমার কাছ থেকে ভালোবাসা আশা করলে কেবল কষ্টটুকু বয়ে বেড়াতে হবে তোকে। ভালোবাসা একটা নেশা, যার অপর নাম মৃত্যু। আমি যে ভালোবাসতে পারবো না, ভালোবাসার জন্য মনের দরজা যে তালা লেগে গেছে, তাই এই দাবিটা আমাকে করিস না। আর এখন তোর বয়সই বাকি, আমি চলে গেলে দেখবি কিছুদিনেই সব ভুলে যাবি। কোথায় যাবে তুমি? সিলেট, তারপর হয়তো দেশের বাইরে। কেন? তোকে যে মুক্তি দেওয়াটা খুব দরকার। এভাবে কাগজের সম্পর্কটা টেনে কতদিন? আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? আমি সুযোগ পাওয়ার যোগ্য নই রে। ভালোবাসা আমার জন্য নয়। কিন্তু কেন? আমার দোষটা কোথায়? দোষ তোর নয়, দোষ যে আমার। আমি ভুল ভেবে যাকে আমার সর্বস্ব দিয়েছিলাম, সে কাঁটারূপে আমাকে রক্তাক্ত করেছে। আমিও তোর মতো একজনকে ভালোবাসতে গিয়েছিলাম। আমি যেমন তোর ভালোবাসাকে পায়ে পিষে ফেলেছি, সেও সেভাবেই আমার ভালোবাসার বিনিময়ে আমাকে একরাশ অবিশ্বাস, প্রতারণা আর কষ্ট দিয়েছে। আমি যদি জানতে চাই, আমাকে বলবে সব কথা? তুই আগে ভেজা জামা কাপড় ছেড়ে আমার রুমে আসিস, চা খেতে খেতে বলবো। বলেই বাসার ভিতরে চলে গেল জাঙ্কুক। সন্ধ্যা 7টা। জাঙ্কুকের বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক। জাঙ্কুক তখন বলতে লাগে 2.5 বছর আগের ঘটনা। রাত 9টা। প্রতিদিনের মতোই অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল জাঙ্কুক। মন আজ বড্ড বেশি খুশি তার। আজ রোজের জন্মদিন, কিন্তু জন্মদিনেই রোজকে প্রপোজ করবে সে। রোজের সাথে তার সম্পর্ক 3 বছর হতে চলল। মেয়েটিকে পাগলের মতো ভালোবাসে সে। যদি রোজ বলে চাঁদ এনে দিতে, তবে সে তাই আনতে পারবে। রোজের পছন্দ হবে এমন একটি রিং কিনেছে সে। বন্ধুদের সাথে পুরো প্ল্যান অনুযায়ী কাজ করা কমপ্লিট। এখন রোজ আসাটাই শুদ্ধ বাকি। সময় ঘনিয়ে যাচ্ছে, অথচ এখনো সে আসছে না। এই সারপ্রাইজের জন্য সকাল থেকে উইশও করেনি, আর তোর সইল না। রোজকে ফোন করে সে। তার তো জানা ছিল না তার জন্য আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল। ফোন রিসিভ হতেই রোজ বলে ওঠে, কেন ফোন করেছ আমায়? কেন ফোন করেছি মানে? তুমি আসবে না? সবাই অপেক্ষা করছে তোমার জন্য। সরি জাঙ্কুক, আমি আসতে পারবো না, আমি ব্যস্ত আছি। ব্যস্ত আছি মানে? আজ তো আসার কথা ছিল তোমার। ব্যস্ত আছি মানে ব্যস্ত আছি। নেক্সট উইক আমি ইউএসএ যাচ্ছি, অনেক কাজ পড়ে রয়েছে, তাই তোমার বন্ধুদের আড্ডায় আমি আসতে পারবো না। তুমি নেক্সট উইক যাচ্ছ মানে? এটা কবে ডিসাইড হলো? সে অনেক কথা ফোনে বলতে পারবো না, কাল বিকেলে মিট করো, সব বলবো। হ্যালো হ্যালো, হ্যাপি বার্থডে, রাখছি। জাঙ্কুক, আমার কথাটা একবার বুঝতে চেষ্টা করো। জাঙ্কুক ফোন রেখে দিল। বন্ধুদের এটা সেটা বুঝে সেদিন খালি হাতেই বাড়ি ফিরে গেল। সারা রাত অশান্তিতে কেটেছে। হুট করে কারো আমেরিকা যাবার প্ল্যান তো রাতারাতি হয় না। তাহলে 1 সপ্তাহ পর রোজ চলে যাবে, এটা আজ কেন বললো সে? আগে বলেনি কেন? হয়তো কাল সে জানতে পারবে মূল বিষয়টা কি। সকাল 11টা। মুখোমুখি বসে রয়েছে রোজ আর জাঙ্কুক। প্ল্যান কবে করেছিলে? অনেক আগেই করেছি, তোমাকে বলার সুযোগ হয়নি। সুযোগ হয়নি নাকি বলতে চাওনি? তুমি জানো আমি আমার ক্যারিয়ার নিয়ে কতটা ডিটারমাইন্ড। তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে আমার জানা ছিল না, তাই আমি বলিনি। আমি কি কখনো তোমাকে কোনো কিছুতে বাধা দিয়েছি? দিইনি তো, আজও দিব না। কবে ফিরে কথা ভাবছো? আমি শিওর না। জব পেয়ে সেটেল হয়ে যাই, নাও ফিরতে পারি। বুঝলাম, আফটার অল তোমার ভবিষ্যতের ব্যাপার। তা আমাদের সম্পর্কে ভবিষ্যতের কি হবে? দেখো, লং ডিস্টেন্স রিলেশন তো এখন খুব কমন। আমরা না হয় সেটাই মেনটেন করব। কতদিন, কত মাস, কত বছর? দেখো জাঙ্কুক, সব দেখছি, বলো। এখন আমার ক্যারিয়ার আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিকই তো, একটা 3 বছরের সম্পর্কের জন্য তুমি কি তোমার জীবনের এত বড় সুযোগ হারাবে নাকি? সমস্যা নেই, আমি অপেক্ষায় থাকবো। যদি আমার কাছে ফিরে ইচ্ছে তোমার হয়, আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। জাঙ্কুক, আজ উঠছি বলে সেদিকে বেরিয়ে যায় জাঙ্কুক। 1 সপ্তাহের মধ্যে রোজ আমেরিকা চলে যায়। নিজেকে ভালো রাখার ব্যর্থ চেষ্টা চালাতে থাকে জাঙ্কুক। ধীরে ধীরে সবকিছু থেকে নিজেকে সরিয়ে ফেলে। চুপচাপ নিজেকে একটা গণ্ডিতে আটকে ফেলে। রোজ প্রথম যোগাযোগ করলেও ধীরে ধীরে তা বন্ধ করে দেয়। জাঙ্কুকের অবস্থা আরো খারাপ হয় যখন জানতে পারে বিদেশে রোজ অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেছে। এই সংবাদটি ভেতরে ভেতরে জাঙ্কুককে দুমড়ে মুচড়ে দেয়। তখন যেন এক প্রকার ডিপ্রেশনে চলে যায় জাঙ্কুক। রোজকে সে প্রচুর ভালোবাসতো, এতটা যে সে যদি বলে দিন
তাহলে জাঙ্কুকের কাছে দিই। সে যদি বলে না, তো রাত। অনেকবার সুইসাইড অ্যাটেম্প্টও করে। ছেলের এমন অবস্থা যেন একেবারে মেনে নিতে পারছিলেন না জিন। ছেলের এমন অবস্থা দেখে ধীরে ধীরে তিনি অসুস্থ হতে থাকেন। জিন যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন জিমিন জাঙ্কুককে বুঝায় যে তোর কথা চিন্তা না করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তার জন্য কেন নিজে কষ্ট পাচ্ছে, সাথে নিজের মাকেও কষ্ট দিচ্ছে। আন্টির এই অবস্থার জন্য অনেকটাই তুই দায়ী। এমন চলতে থাকলে সত্যি একা হয়ে যাবে জাঙ্কুক। মা আছে, তাকে হারাস না। তারপর থেকে নিজেকে কোনো মতে সামলায় জাঙ্কুক। জিনের জন্য আবার স্বাভাবিক মানুষের মতো বাঁচার কথা ভাবে। তবে তখন থেকেই রাগ জিদ যেন শতগুণ বেড়ে যায়। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না। ছেলের জীবনটা পুনরায় সাজাতে 6 মাস আগে তের সাথে জাঙ্কুকের বিয়ে দেন জিন। জাঙ্কুকের দৃষ্টি বাইরের দিকে। নিজের জীবনে কালো অধ্যায়টি দেখে বলতে পেরে যেন আজ অন্যরকম শান্তি লাগছে। তের চোখে অশ্রু, কিন্তু অশ্রুগুলো কেন সে জানে না। অশ্রুকে এজন্য যে জাঙ্কুক অন্য কাউকে ভালোবাসতো, নাকি জাঙ্কুকের কষ্টগুলো আজ সে উপলব্ধি করতে পারছে সেই কারণে। বাইরের দিকে তাকিয়েই জাঙ্কুক বলল, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি না কেন তোকে ভালোবাসতে পারি না? আমার যে কারোর প্রতি ভালোবাসাটা আসে না, আমি জানি না আর কাউকে কোনো ভালোবাসতে পারবো কিনা। জানিস, এমন এক বৃষ্টি রাতে ও আমাকে দেখতে চেয়েছিল বলে বৃষ্টি মাথায় নিয়ে ওর বাড়ির নিচে দাঁড়িয়েছিলাম। পরে কি জ্বর এসেছিল? হ্যাঁ। উনি জানেন তোমার বিয়ে হয়ে গেছে? জানি না, হয়তো। এখনো ভালোবাসো তাকে? না, একটা সময় ঘৃণা করতাম তাকে, এখন ঘৃণাটাও আসে না। তবে ভালোবাসা নামক জিনিসটার প্রতি প্রীতৃষ্ণা এসে পড়েছে, চালিয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দেয়। তাই বলছি, ভালোবাসতে চাস না, আমার মতো তোকেও পুড়িয়ে দেবে। জাঙ্কুকের কথায় মুচকি এসে তে মনে মনে বলে, বড্ড দেরি করে ফেললে তুমি। আমি যে ইতিমধ্যে তোমার ভালোবাসার আগুনে জ্বলছি পুড়ছি, জানি সেটার পরিণতি। জিনেটাকে তে বাস্তবে আসে। জাঙ্কুকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। অপরদিকে জিন থেকে জাঙ্কুকে রুম থেকে বের হতে দেখে বেশ অবাক হন। ভেবেছিলেন সে রাতের পর থেকে মেয়েটা জাঙ্কুকে ভয় পাবে, তার ধারের কাছেও যাবে না। জাঙ্কুক নাস্তা করতে আসলে জিন দেখে ধীর ও শক্ত কণ্ঠে বলে, তুমি কি বাইরে যাবার সিদ্ধান্ত পাকাপোক্তভাবে নিয়ে নিয়েছো? কাজ চলছে, আমি চেষ্টা করছি। এই সপ্তাহের ভেতর আমাকে জার্মানি পাঠানো হবে। যত তাড়াতাড়ি হবে ততই ভালো। যে তোমার প্রতি এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, আমি চাই না আরো দুর্বল হোক। বয়স ছোট, কিছুদিন পর এমনি তোমাকে ভুলে যাবে। বুঝেছি বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। জিন যা বলেছে তা যে সম্পূর্ণ সঠিক তা খুব ভালো করে জানে সে। তবুও মেয়েটাকে এভাবে ফেলে যেতে মন চাইছে না, কোথাও যেন ফাঁকা লাগছে। জিন এবং জাঙ্কুকের কথোপকথন আড়াল থেকে সবটুকু শুনেতে জিনের মুখের উপর কথা বলার সাহস তার নেই, তাই চুপচাপ নিজের ভাগ্যের নির্মম পরিহাসটুকু মেনে নেয় সে। দিন 7 পর জাঙ্কুক জার্মানি চলে যায়। যেদিন জাঙ্কুক চলে গিয়েছিল তে পাগলের মতো আচরণ করা শুরু করেছিল। জাঙ্কুকের রুমে যেয়ে প্রচুর কেঁদেছে। শেষমেশ জাঙ্কুকের ছেড়ে যাওয়া চিঠিটুকু পাই সে। চিঠিতে লেখা ছিল, ভেবেছিলাম অনেক কিছু লিখবো, কিন্তু সবকিছু একত্রে মিলেমিশে একাকার হয়ে গেছে। তালগোল পাকিয়ে গেছে আমার ভাবনাগুলো। আমি চলে যাচ্ছি, জানি না আর দেখা হবে কিনা, কিন্তু তোকে একটা কথা কোনোদিন বলা হয়নি, তুই অনেক ভালো একটা মেয়ে। আমি চাই তুই অনেক সুখী হ। আমার ভাঙা জীবনে জড়িয়ে হয়তো তুই কোনোদিন সুখী হতে পারতি না, কারণ আমার পক্ষে তোকে ভালোবাসাটা সম্ভব নয়। মা তোর ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে, এটাই আমাদের মঙ্গল। তোর জন্য আমি ডিভোর্স লেটার সাইন করে দিয়ে যাচ্ছি। আমাদের কাগজের সম্পর্কটা কাগজে সীমাবদ্ধ থাকলো। মাকে বলিস আমি এখানে সব ফর্মালিটি শেষ করে দিয়েছি, আর তোকে 22 বছর অবধি এই সম্পর্কের ভিতরে থাকতে হবে না। ভালো থাকিস, ইতি জাঙ্কুক। তের কিশোরী মনে জাঙ্কুকের চলে যাওয়াটা যত না আঘাত এনেছিল, তার চেয়ে বেশি আঘাত এনেছিল যখন জাঙ্কুকের রেখে যাওয়া ডিভোর্স লেটারটা দেখে। ভেবেছিল জাঙ্কুক হয়তো তার কাছে কোনো না কোনো দিন ফিরবে, কিন্তু সে আশাটুকু এখন নেই। সেদিন তার কিশোরী মনটা একেবারে বড় হয়ে গেছিল এক ধাক্কায়। 5 বছর পর এয়ারপোর্টে নেমেই হাসপাতালের দিকে রওনা দিল জাঙ্কুক। আজ 5 বছর পর সে জার্মানি থেকে ফিরেছে। অবশ্য অনেক আগেই ফিরে আসতো, তবে বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। আজ যেমন 5 বছর পর নিজের মাকে দেখবে, ঠিক তেমনই 5 বছর পর তেকেও দেখবে। আচ্ছা, পুচকি মেয়েটি কি বড় হয়ে গেছে? এখনো আগের মতো ছেলে মানুষই করে নাকি বদলে গেছে? এসব নানা চিন্তা মাথায় নিয়ে হাসপাতালে পৌঁছলো জাঙ্কুক। সুবিনকে দেখে সালাম দিয়ে বলে, মামা, মা কেমন আছে? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা। তুমি কি এয়ারপোর্ট থেকে আসলা? জি মামা, মাকে এখন দেখা যাবে? যাও দেখা করে আসো। 5 বছর পর ছেলেকে দেখে খুশিতে চোখ চিকচিক করে ওঠে। জাঙ্কুকের চোখেও পানি। এভাবে কাঁদলে যা একটু ভালো হয়েছে না, আবার অসুস্থ হয়ে যাবে কিন্তু। পিছন থেকে নারী কণ্ঠটি শুনে জাঙ্কুকের ভিতরে এক অন্যরকম শিহরণ বয়ে যায়। অবাক নয়নে পিছনে ফিরতেই দেখলো তার সামনে কালো শাড়ি পরিহিতা এক নারী। হরিণ টানা চোখ, গোলাপের পাপড়ির ন্যায় পাতলা ঠোঁটগুলি যে কোনো পুরুষকে আকর্ষণ করবে। যে কিশোরীর চোখে তার জন্য একরাশ ভালোবাসা দেখতে পেত, আজ সে নারীর চোখে এক অন্যরকম আকর্ষণ রয়েছে, যা জাঙ্কুককে তলিয়ে দিতে সক্ষম। তার সামনে 19 বছরের তে নয়, প্রাপ্তবয়স্ক নারী দাঁড়িয়ে আছে, যার মাঝে এক অজানা রহস্য রয়েছে। জাঙ্কুকের চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জিন
সুবেন গদা গদা গলায় বলে ওঠেন, দেখেছিস, বলেছিলাম না আমার ছেলে ঠিক চলে আসবে, তুই তো বিশ্বাসই করিসনি। বুঝলাম, ঘাট হয়েছে আমার, এবার তো ছেলে এসে পড়েছে, এখন তাড়াতাড়ি সুস্থ হতে বাবু। আর মেন্টাল স্ট্রেস নিতে পারছি না আমি। তুমি সুস্থ হলে আমি একটু ঝাড়া হাত হয়ে ট্যুর দিব। কোথায় যাবে তুই? বলবো না, সিক্রেট। তোমার রিপোর্ট ভালো এসেছে, তবে জীবনাবু বলেছে আরো খাওয়া দাওয়া করতে হবে। জাঙ্কুক ভাই, এবার কিন্তু তুমি ফুপিকে সামলাবে, আমার কোনো কথা শুনে না সে। জাঙ্কুক সূক্ষ্ম দৃষ্টিতে দেখে পর্যবেক্ষণ করে যাচ্ছে। মেয়েটা তো স্বাভাবিক কিভাবে? তার কি কিছু যায় আসে না এত বছর পর জাঙ্কুক ফিরে এসেছে এই ব্যাপারটাতে? আর তের মুখে ভাই শব্দটা কাটা গায়ে নুনে ছিটার মতো কাজ করছে। মার সামনে কিছুই বলতে পারছিল না, তবে তের সাথে কথা বলাটা খুবই দরকার। সে কি সত্যি সব ভুলে গেছে? হাসপাতালে রোগীর সাথে কারো থাকার পারমিশন নেই, তাই জাঙ্কুকাতে বাসা থেকে রওনা দেয়। জাঙ্কুকাতে পাশাপাশি বসে আছে। এখন অব্দি একবারও সে জাঙ্কুকের সাথে কথা বলেনি। খুব অস্বস্তি লাগছে জাঙ্কুকে। কেন যেন চাইলেও কথা শুরু করতে পারছে না সে। সত্যিই তে অনেক বড় হয়ে গেছে। পাশাপাশি বসে রয়েছে দুজন, কিন্তু তাদের মনের দূরত্বটুকু এত বেশি যে চাইলেও তা কমানো সম্ভব নয়। সারা রাস্তা নিঃশব্দেই তারা কাটিয়ে দিল। বাসায় এসে জাঙ্কুকের রুমের দরজাটা খুলে দেয় তে। তে যখন চলে যাচ্ছিল তখন জাঙ্কুক প্রশ্ন করে, ভালো আছিস তে? কেন যেন পা আটকে গেল তে, চুপ করে দাঁড়িয়েছিল। তখন জাঙ্কুক আবারও বলে ওঠে, বেশ বড় হয়ে গেছিস, এখন আর তোকে পুচকি মেয়ে লাগে না। কি অদ্ভুত না, 5 বছর আগে কত ছোটই না ছিলি তুই। 5 বছর নয়, 5 বছর 4 মাস 11 দিন। আজ 5 বছর 4 মাস 11 দিন পর তুমি আমাকে দেখছো, বড় তো হতেই হতো। তোমার কিছু লাগলে আমাকে জানিও। এড়িয়ে যাচ্ছিস আমাকে? না, এড়িয়ে যাবো কেন? তাহলে বলি না যে ভালো আছিস তুই? খারাপ তো থাকার কথা নয় আমার। তুমি তো আমাকে ভালো রাখার জন্য গিয়েছিলে জাঙ্কুক ভাই, আমাকে ফেলে। শক্ত আর দৃঢ় কণ্ঠে বলে উঠেতে। আজ জাঙ্কুকের সামনে এ যেন অন্যতে দাঁড়ানো, যার চোখে শুধু ক্ষোভের অগ্নি জল করছে। ধীর গলায় জাঙ্কুক বলে ওঠে, আগে তো কখনো ভাই বলতি না? আগে সম্পর্কটা অন্যরকম ছিল, তাই ভাই বলার প্রশ্ন উঠতো না। কিন্তু এখন সম্পর্কটা অন্যরকম, আর তুমি আমার থেকে যথেষ্ট বড়, তাই নাম ধরে সম্বোধন করার প্রশ্ন আসছে না। অনেক জানি করে এসেছো, আমি খাবার দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। কালকে ফুপিকে ডিসচার্জ দেবে, সকাল সকাল উঠতে হবে। তুই কি ডিভোর্স লেটারটা? হ্যাঁ, সাবমিট করা হয়ে গিয়েছিল। আমাদের কাগজের সম্পর্কটা আর নেই জাঙ্কুক ভাই, তুমি ফ্রেশ হয়ে নাও। স্মিত হাসির সাথে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায় তে। তের প্রতিটি কথা জাঙ্কুকের বুকে ছুরির মতো লাগছে। সত্যি তো, এখন আর সে জাঙ্কুকের কাগজের স্ত্রী নেই। তাদের মধ্যে এখন আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। আর তের চোখে তার প্রতি কোনো ভালোবাসার ছিটাফোঁটাও নেই। এটাই তো চেয়েছিল জাঙ্কুক। তবে আজ এতটা কষ্ট লাগছে কেন? বুকটা এত ফাঁকা ফাঁকা কেন লাগছে? তবে কি সে 19 বছরের কিশোরী মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে সে? হয়তো অনেক আগেই পড়েছিল, শুধু অনুভব করতে পারেনি। বুকের বাপাশের চিনচিন ব্যথাটা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু এবার সে তার ভালোবাসাকে নিজের থেকে দূরে যেতে দিবে না। 5 বছর আগে সব কয়টি ভুল সে শুধরে নেবে। যত কাঠখড় পুরানো লাগুক, সে আবার তের মনে নিজের জন্য ভালোবাসার সূচনা করবে। করতে যে হবেই। রাত 2টা, নিজের বারান্দায় দাঁড়িয়ে আছে তে। মন আকাশে আজ 5 বছর পর আবার মেঘ করেছে। লোকটা তার জীবনে আবার ফিরে এসেছে। একটা সময় লোকটাকে পাগলের মতো ভালোবাসতো সে, কিন্তু সেই ভালোবাসা তাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দম বন্ধ লাগতো তে, মনে হতো এই বুঝি মরে যাবে। কিন্তু পরক্ষণে মনে হতো সে তো ভালোই আছে তেকে ছাড়া। তাহলে তেরা তো কষ্ট পাবার কি মানে? আজ যখন এতগুলো দিন পর সেই মানুষটাকে আবার চোখের সামনে দেখেছিল, পা যেন আটকে গিয়েছিল তের। কোথাও পালিয়ে যেতে পারলে হয়তো এই দম বন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেত। মানুষটা ঠিক আগের মতোই রয়েছে, তবে সময়টা সত্যি অনেক বেশি কেটে গেছে। এখন আর তার প্রতি ভালোবাসাগুলো মুক্ত নয়, মনের বদ্ধ কুঠুরে তালাবদ্ধ করে রেখেছে তে। দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে রওনা হয় সে। সকাল 9টা। জাঙ্কুকের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই চোখ আটকে গেল তার। রান্নাঘরে তখন শাড়ি কোমরে গুজে তে নাস্তা বানাতে ব্যস্ত, চুল খোপা করা। তেকে বেশ কিন্নি লাগছে জাঙ্কুকের কাছে। এক অজানা আকর্ষণে মনের অজান্তেই তের পিছনে এসে দাঁড়ায় জাঙ্কুক। তের খেয়াল নেই কেউ তাকে এতটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তার ঘাড়ের ঠিক নিচে গাঢ় কালো তিলটি যেন জাঙ্কুককে পাগলের মতো টানছে। খুব ছুঁয়ে দিতে মন চাচ্ছে জাঙ্কুকে। মনের অজান্তে যখন তার হাত তের ঘাড় স্পর্শ করবে, ঠিক তখনই পেছন থেকে সুবেন জাঙ্কুককে ডেকে ওঠেন। জাঙ্কুক, আপাকে কখন নিতে যাবা? সুবেনের হঠাৎ ডেকে ওঠার কারণে জাঙ্কুক অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। হাত সরিয়ে নিয়ে তাড়াতাড়ি উত্তর দেয়, এই তো মামা, তোমার মেয়ে খেতে দিলে একটু পর বের হবো। জাঙ্কুকের কথা শুনতে পেরে তে পিছনে ফিরে তাকিয়ে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। কিছু লাগবে তোমার? পানি নিতে এসেছিলাম। পানি টেবিলে রাখা আছে। না মানে জগটা খেয়াল করিনি। ঠিক মাছ বাড়িতে রাখা। তোর ইন্টারভিউশন শেষ হলে খেতে দে, ক্ষুধা লেগেছে বলে কোনো রকমে সেখান থেকে কেটে পড়ে জাঙ্কুক।
খাওয়া দাওয়া শেষ করে তারা বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। তে একেবারে রেডি হয়ে এসেছে, হাসপাতাল থেকে সরাসরি স্কুলে চলে যাবে। তে এখন একটি স্কুলে টিচার হিসেবে কর্মরত রয়েছে। জিন অসুস্থ থাকায় এতদিন যেতে পারেনি। ফুপু, আমি ব্যাগ গুছিয়ে দিয়েছি। বাবা, ফর্মালিটিগুলো মিটে আসলে তোমরা বাড়ি চলে যেও। আমি তাহলে আসছি। কোথায় যাচ্ছিস তুই? নার্সের সাথে কথা বলছিল জাঙ্কু। কথা বলার ফাঁকেই তের কাছে প্রশ্নটি ছুড়ে দেয় জাঙ্কু। যে মানুষটার বিগত বছরগুলোতে তের কি হয়েছে তাতে মাথা ব্যথা ছিল না, আজ হুট করেই তার প্রতি এত কেয়ার দেখে বেশ অবাক হয় তে। তবুও খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, কোথায় আবার? স্কুলে যাব। স্কুলে কি করতে? কি অদ্ভুত, পড়তে নিশ্চয় যাব না, আমি কাজ করি সেখানে। ও, তাহলে ওয়েট কর, আমি মাকে বাসায় রেখে তোকে ড্রপ করে দেব। তার কোনো দরকার নেই, আমি একা একা যাওয়া আসা করতে পারি, ডোন্ট ওয়ারি। আসবে কখন? ছুটি হলে সাধারণত 6টা বেজে যায়। অ্যাড্রেস সেন্ড করে দিস, আমি নিতে যাব। আরে আজব তো, আমি একা একা যাতায়াত করতে পারি, বাচ্চা মেয়ে না আমি, এতদিন একা একা আসা যাওয়া করেছি। এত বেশি বকিস কেন? যা বলছি তাই করবি। আমি যাব, ব্যাস যাব। ছুটি হলে মেসেজ করে দিবি। রাগে কাটমাট করতে করতে কথাগুলো বলে জাঙ্কু। একরত্তি মেয়ের এত জেদ দেখে খুব রাগ লাগছে জাঙ্কুকে। এদিকে জাঙ্কুয়ের ওভার কেয়ারিং নেচারগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে তের। হুট করে তের প্রতি কেয়ারগুলো যেন একেবারে নিতে পারছে না তে। ফুপুর সামনে কথা না বাড়ানো স্ত্রী মনে করে হুঁ বলেই গটগট করে বেরিয়ে গেল সে। তে যাওয়ার পর জিন জাঙ্কুকে বলে, মেয়েটা অনেক বদলে গেছে রে, সেই ছোটতে আর নেই, জেদ বেড়ে গেছে 4-5 গুণ। গতবার কিছু ভুল সিদ্ধান্তের জন্য তোদের জীবনে এতগুলো বছর আমি নষ্ট করে দিয়েছি, ক্ষমা করতে পেরেছিস তো বাবা? কি বলছো মা? দোস্ত তোমার ছিল না, আমার ছিল। মরিচিকার পিছনে ছুটতে ছুটতে বাস্তব জ্ঞানটা হারিয়ে ফেলেছিলাম, তবে এবার আর সেই ভুল করছি না মা। তাদের যদি আমার কাঠখড় পোড়াতে হয় আমি রাজি। এবার আর তোমার বৌমাকে কোনো কষ্ট পেতে দেব না আমি। সব কি আমাদের ইচ্ছেতে হয় জাঙ্কুক? একটা সময় তে তোকে পাওয়ার জন্য পাগল ছিল, কিন্তু এখন অনেক কিছুই বদলে গেছে বাবা। আর সবচেয়ে বড় কথা, তোদের ডিভোর্স লেটারটা কোর্টে সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, তুই দেশে না থাকার কারণে জাজমেন্ট এখনো পেন্ডিং এ আছে। তাদেরকে খুব যায় আসবে। জাজমেন্ট দেয়নি? অবাক মানে প্রশ্নটি করে জাঙ্কু। না, তুই তো জার্মানি ছিলি, কোর্টে হাজিরা না দিলে তো এর আইনত কোনো ফলাফল কোর্ট দিতে পারবে না। এক প্রকার জেদের বসে আমি ডিভোর্স লেটারটা সাবমিট করেছিলাম, তারপর কেন যেন খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল এটা ভুল। এজন্যই হাজিরার কথা আমি তোকে জানাইনি। যদি একবার ডিভোর্সটা হয়ে যায় তাহলে সেটার মাসুল ওই মেয়েটা সারা জীবন দিবে। আমি চাইছিলাম তুই ওর গুরুত্বটা বুঝিস, তাই তোর থেকে ওকে আলাদা করেছি। আমার ইচ্ছে কোনোদিনই তোদের সারা জীবনের জন্য আলাদা করার ছিল না, তাই তো নানা ইস্যু দেখে ডিভোর্সটা পিছাচ্ছিলাম। কিন্তু তুই ডিভোর্স লেটারে সাইন করে দিয়ে চলে গেলি, তাই জেদের বসে আমি সাবমিট করে দিয়েছিলাম। তাহলে আর কোনো ইস্যুই নেই মা। সবচেয়ে বড় ইস্যু তে, ওর মধ্যে আমি যে পরিবর্তনটা দেখেছি সেটা সবচেয়ে বড় ইস্যু। তোর প্রতি ওর অভিমানগুলো কিন্তু অনেক গভীর। এতগুলো বছরের জমানো কষ্টগুলো না জেনে কত রাতের সমষ্টি, সেগুলোর ভার কি তুই নিতে পারবি ওর মনে নিজের জায়গা করে নিতে? মা, আমাকে যে পারতেই হবে। তোমার ছেলেটা যে আবার ভালোবাসতে শিখেছে, তার তালাবদ্ধ অনুভূতিগুলো যে টানা মিলতে চাইছে। এবার যদি ওকে হারিয়ে ফেলি, বাঁচার আশা হারিয়ে ফেলবো। জাঙ্কুকের গলা ধরে এসেছে, এবার হয়তো তে এত বছরের কষ্টের অবসান হবে। তে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কু, উদ্দেশ্য তেকে নিয়ে আজ একাকিত্বে সময় কাটাবে। আজ সে সবগুলো কাজ করবে যা আগে কখনোই করেনি, কিন্তু যার জন্য এত প্ল্যান তারই খবর নেই। হঠাৎ খেয়াল হলো তে বের হচ্ছে, কিন্তু পর মুহূর্তে এমন কিছু দেখলো যা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না জাঙ্কু। তে একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলতে বলতে বের হচ্ছিল। ছেলেটি তের সমবয়সী হবে। শ্যামবর্ণের ছেলেটি তের সাথে দিব্যি হেসে হেসে কথা বলছে। মেজাজটা মুহূর্তে চটে গেল জাঙ্কুকে। কেমন কথা বলছে তে জাঙ্কুকে দেখতে পাচ্ছে না। অপরদিকে তে ক্লাস শেষে বের হতেই জিওপের সাথে দেখা। জিওপ ছেলেটা তের ভার্সিটির সিনিয়র, একই সাথে স্কুলে চাকরি করে তারা। যেমন দেখতে সুন্দর তেমনই মার্জিত ব্যবহার। আর ছেলেটা সব থেকে ভালো যে স্বভাবটা তের কাছে মনে হয় তা হলো তার মন ভালো করার পদ্ধতি। লেম জোকস মেরে সবসময় থেকে হাসানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। জিওপ তার সিনিয়র, কলিগের সাথে সাথে একজন ভালো বন্ধু, যে কিনা বিগত 4 বছর ধরে তার সাথে আছে। কি ম্যাডাম, লম্বা ছুটি কেমন কাটলো? হসপিটাল বাসা করতে করতে কেটেছে। আপনি কেমন আছেন বলেন? আমি তো ভালোই ছিলাম, কিন্তু তোমার অনুপস্থিতিতে মনটা হালকা অসুস্থ ছিল। যাক, আমার মনের ওষুধ চলে এসেছে। এত ফ্ল্যাট করেন কিভাবে? টায়ার্ড হন না? এই শোনো, এখন টায়ার্ড হয়ে গেলে আর বউ পাওয়া লাগবে না আমার। বিবাহিত মেয়েদের সাথে ফ্ল্যাট করলে বউ পেয়ে যাবেন? আজও দেখো, আমি তোমার সাথে ফ্ল্যাট করি, তুমি ইরিটেট হও। আর আমার থেকে ছাড়া পাওয়ার একটাই উপায়, আমাকে বউ খুঁজে দেওয়া। সো তুমি ইরিটেট হলে আমাকে বাধ্য হয়ে মেয়ে খুঁজে দিবে, যাতে আমি আর তোমার সাথে ফ্ল্যাট না করি। কি বুদ্ধি, আই এম শকড। তে যখন জিওপের সাথে কথা বলতে ব্যস্ত, তখনই তার পাশে এসে দাঁড়ায় জাঙ্কু। খুব স্বাভাবিকভাবেই তেকে জিজ্ঞেস করে, আজকে এখানে থাকার প্ল্যান করে রেখেছিস? হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ
কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা চমকে ওঠে। পিছনে ফিরে জাঙ্কুককে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে দেখে বেশ অবাক হয়। একে জাঙ্কুক ঠিক সময় মতো এসে হাজির হয়েছে, তার উপর রাগী দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। নিজেকে স্বাভাবিক রেখে জেহবের দিকে তাকিয়ে তে বলল, জেহব ভাই আমি আসি আজকে। সে ঠিক আছে, কিন্তু উনি আমার ফুফাতো ভাই, ওনার নাম জাঙ্কুক। জাঙ্কুক ভাই ইনি আমার কলিগ জেহব ভাই। হ্যালো বলে হাত বাড়িয়ে দেয় জেহব। জেহব হাত বাড়িয়ে দিলে নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করে হ্যান্ডশেক করে জাঙ্কুক। রাগে গাড়ি করছে, কিন্তু দেখে এখন কিছু বলতে পারছে না। তে রাগ ভাঙাতে চাইছে, রাগ দেখাতে গেলে হিতে বিপরীত হবে। 5 মিনিটের মধ্যে গাড়ি দেয়, মা ওয়েট করছে কখন থেকে। আচ্ছা চলো আসি জেহব ভাই। গাড়িতে উঠতে উঠতেই জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর কোন জন্মের ভাই লাগে রে? মানে মানে আবার কি? কাল থেকে দেখছি ভাই ভাই করে মাথা খারাপ করে দিচ্ছিস। আরেকবার যদি ভাই বলিস তো দেখিস। জাঙ্কুক ভাই একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, আমাদের মধ্যে এখন শুধু ফুফাতো মামাতো ভাই বোনের সম্পর্কটাই আছে, এছাড়া আর কিছু এক্সপেক্ট করতে চাও না। যেহেতু চলে এসেছো আমি চাই আমাদের ডিভোর্সটা এবার পাকাপোক্তভাবে হয়ে যাক। মানে মানেটা স্পষ্ট, সেবার তুমি আমাকে মুক্তি দিতে চেয়েছিলে, এবার আমি মুক্তি চাচ্ছি। তের কথা শুনে জাঙ্কুকের চোখ মুখ শক্ত হয়ে এসেছে, হাত মুঠোবদ্ধ করে রাগ কমানোর চেষ্টা করে যাচ্ছে। বুকের বাপাশে চিনচিন ব্যথাটা আবারও তীব্রতর হয়ে আসছে। আর কোনো কথা বলে না, দ্রুত গাড়ি চালিয়ে চলে আসে। তে কোনো কথা না বলে বাসায় চলে যায়। জাঙ্কুকও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ক্লাবের দিকে। খুব দম বন্ধ লাগছে। তে তাকে নিজের কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। কিভাবে তের সাথে তার কাগজের সম্পর্কটাকে নরমাল সম্পর্কে পরিণত করবে তা জানা নেই জাঙ্কুকের। একের পর এক সিগারেট চালাচ্ছে জাঙ্কুক, নিজের ভিতরে আগুনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না সে। লিভার যা একটু ছিল সেটাকে নষ্ট করে ফেলার ধান্দা আছিস নাকি? জিমিনের কথায় পেছনে না ফিরেই বলে ওঠে জাঙ্কুক, এটা স্মোকিং জোন, তুই এখানেও কেন ঢুকে পড়েছিস? স্মোকিং জোনে নিশ্চয় নাচতে আসি নাই, একটা বেনসন দে। তুই কবে থেকে স্মোক করিস? সে মেলা ইতিহাস, শর্ট কথা ব্রেকআপের পর থেকে। ভালো, এক দেবদাসে ভাত পাচ্ছে না, আরেকজন জুটেছে, নে। আজকে ইচ্ছাকার পরিমাণটা বেশি, তুই আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। তো এটাই তো তুই চেয়েছিলি না? ইভেন তুই নিজে পেপারসে সাইন করে গেছিস, এখন আবার মন চেঞ্জ? ভাই ভুল করেছিলাম, না অন্যায় করেছিলাম, বাট আমার ওকে ছাড়া চলবে না দোস্ত। আমি পারবো না ওকে ছাড়া আবার থাকতে, অনেক থেকে দেখেছি, আর না। ওয়াও, হ্যাটস অফ, তুই যখন চেয়েছিস ওকে ছেড়ে চলে গেলি, এখন তুই চাচ্ছিস একসাথে থাকতে, সো তের থাকতে হবে। এই যে ফাজলামি, আই ফাকিং কিডিং মি? তো কি করবো আমি? জানি অন্যায় করেছিলাম, কিন্তু এবার সেটাকে শুধরাতে চাইছি। ওকে সেই সব খুশি দিতে চাইছি যা ও ডিজার্ভ করে। একটা সুযোগ কি আমার প্রাপ্য নয়? একটা লাস্ট সুযোগ, সেটা তে ভালো বলতে পারবে। ও কি বলবে? এখন ওর কাছে তো চয়েস আছে। হ্যাঁ, আরে একটা চ্যাংড়া ছেলে, ওর কলিগ, মেবি ওকে লাইক করে, ডোন্ট নো, খুব ক্লোজ ওরা। আমাকে ছেলেটার সামনে ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ক্যান ইউ ইমাজিন? জিমিন উচ্চস্বরে হেসে দেয়, তারপর জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, তো তুই কি এক্সপেক্ট করেছিলি যে ও তোর মতো বইরাকে হাজবেন্ড হিসেবে পরিচয় দেবে? শালা, তোর আঙ্কেল বলে নাই তোর ভাগ্য ভালো, কলম দিয়ে পাকা চুল ঢেকে রাখছস। আবার কথা। রাত 11টা, কলিং বেলের আওয়াজ পেতে ঘুম ভেঙে গেল তে। দরজা খুলতে দেখলো জিমিনের কাঁধে ভর দিয়ে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জিমিনের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই সে গড়গড় করে বলতে লাগলো, আমার কোনো দোষ নেই তে, আজ তোমার বরের দেবদাসগিরির মাত্রা একটু বেশি ছিল, তো একটু বেশি খেয়ে ফেলেছে। আন্টি কই? ফুপু বাবা সবাই ঘুম। এটাকে কই রাখবো? এখানে ফেলে রাখেন, সকালে এসে রাখলে নিচে হেঁটে হেঁটে যাবে রুমে। বিরক্তি স্বরে তে বলে ওঠে। তের হাবভাব শুনে জিমিন বলে, এভাবে বলো না, বেচারার আজ মনটা ভালো নেই, তুমি একটু সাপোর্ট দিলে রুমে ফেলে আসতে পারি। ঠিক আছে আপু। দাঁতে দাঁত চেপে জিমিনের কথায় রাজি হয় তে। কোনো মতে বেড অব্দি এনেই জাঙ্কুককে রেখে জিমিন আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিল। জিমি যাবার পর কি মনে করে আবার জাঙ্কুকের রুমে আসে তে। এসে দেখে চুপচাপ বসে রয়েছে জাঙ্কুক। তা দেখে খানিকটা চটে গিয়ে তে বলে, যদি সজ্ঞানেই থেকে থাকো তবে অহেতুক ঢং করার কি প্রয়োজন? কি হলো, উত্তর দিচ্ছ না যে? একটা সেই সুযোগ কি আমার প্রাপ্য নয় তে? জাঙ্কুকের নির্বিকার প্রশ্ন শুনে তে খানিকটা থমকে যায়। জাঙ্কুক তার দিকে তাকিয়ে রয়েছে। জাঙ্কুকের চোখ চিকচিক করছে, এক পলক তাকাতে চোখ সরিয়ে নেয় তে। এই চোখ জোড়া বড্ড ভয়ানক। অন্যদিকে ফিরে কাপা কণ্ঠে বলে, রাত হয়েছে, রেস্ট করুন, এসব কথা বলার কোনো মানে হয় না। কথাটা বলে চলে যেতে নিলেই হাত টেনে ধরে জাঙ্কুক, হ্যাচকা টেনে নিজের কাছে নিয়ে আসে। আলতো করে তের মুখটা দু হাতে ধরে উঁচু করে কোমল কণ্ঠে বলে, আমাকে একবার নিজের কথা বলার সুযোগটুকুও দিবি না? ফাঁসির আসামিকেও নিজের কথা বলার সুযোগ দেওয়া হয়। কাল থেকে তোর সাথে কথা বলার চেষ্টা করছি, তুই একটা সুযোগও দিচ্ছিস না। কি বলবে তুমি? কি বলার আছে? 5 বছর আগে আমাকে সুযোগ দিয়েছিলে তুমি, আমিও তো একটা সুযোগ চেয়েছিলাম, দিয়েছিলে? কাপা কাপা স্বরে তে বলে ওঠে। আজ তের কণ্ঠে অভিমানের ছাপ। জাঙ্কুকের কলার ধরে বলতে লাগলো, কি হলো, চুপ আছো যে? খুব তো বলেছিলে কথা বলবে, বলো কেন চলে গিয়েছিলে, কেন আমাকে একটা সুযোগ দাওনি?
গিয়েছিলাম। তাহলে কেন চলে গিয়েছিলে? তুই তো ভালোভাবে জানিস আমি কেন গিয়েছিলাম। যাতে আমার দ্বারা তোর কোনো ক্ষতি না হয়, যাতে তুই কষ্ট না পাস। আমি না গেলে মা তোকে নিয়ে আলাদা হয়ে যেত। আমার হয়ে সব ডিসিশন তোমরাই নিয়ে ফেললে। একবার আমাকে জিজ্ঞেস করেছিলে আসলে আমি কি চাই? আমাকে কষ্ট না দিতে গিয়ে সবচেয়ে বড় কষ্ট দিয়ে ফেললে তার বেলায়। আই এম সরি, কিন্তু কি করতাম বল? আমার ঘাগুলো এত তাজা ছিল যে তোর ভালোবাসাটা মলম হয়েও খুব যন্ত্রণা দিত। প্রতিনিয়ত আমাকে যুদ্ধ করতে হতো। আমি যে পারছিলাম না, ভয় পেতাম। যদি তখন মিথ্যা আশায় তোকে রাখতাম, সেটা কি খুব ভালো হতো? যেখানে আমি জানতাম তোকে ভালোবাসাটা আমার জন্য খুব সম্ভব হতো না, সেখানে তোকে জানাটা কি খুব ভালো হতো? সেটা কি অন্যায় হতো না? তোর মাঝে আমি রোজকে খুঁজতাম, তোকে রোজের জায়গায় ফিট করার চেষ্টা করতাম। সেটা অন্যায় হতো না? তোকে মিথ্যা ভালোবাসার মাঝে, মিথ্যা সম্পর্কের মাঝে কিভাবে রাখতাম বল? তাহলে আমার আর রোজের মাঝে পার্থক্য কি থাকতো? তখন তুই এই সম্পর্কটাকে টানতে টানতে টায়ার্ড হয়ে পড়তি। খুব ভালো হতো সেটা। আমাদের সম্পর্কটা ভুল ছিল না, সময়টা ভুল ছিল। বেশ, মানলাম সম্পর্কের চাপ তুমি নিতে পারোনি, তাই পালিয়ে গিয়েছিলে। কিন্তু ডিভোর্স পেপারটা, সেটা কেন সাইন করে গিয়েছিলে? উত্তর দাও। দৃঢ় কণ্ঠে তে উত্তর চাচ্ছে জাঙ্গুকের কাছে। তে কাঁদছে, কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। জাঙ্কুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে তার। তের অশ্রুগুলো জাঙ্কুককে বড্ড অসহায় করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। তের চোখ দুটো মুছে দিতে দিতে বলল, আমি খুব দোটানায় ছিলাম তে। আমি কি করতাম তখন? তোর সাথে বিয়েটা আমি মেনে নিতে পারবো কিনা, তোকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো কিনা, সেটাই আমার জানা ছিল না। সেখানে তোকে একটা খোকলা সম্পর্কে বেঁধে রাখা আমার নীতির মধ্যে পড়ছিল না। আমি তোর প্রতি অনুভূতিগুলো কোনো আকার দিতে পারছিলাম না। তাহলে চলে যখন গিয়েছিলে, ফেরত কেন এসেছো? কেন আমার মনটাকে আবার স্বপ্ন দেখিয়ে আবার গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেওয়ার জন্য? এখন কেন আমাকে মুক্তি দিচ্ছ না? ভালোবাসি তোকে তাই, খুব ভালোবাসি। এই 5টা বছর একটা দিনও যায়নি আমি তোর কথা ভাবিনি। ভুল করেছিলাম। আমার এলোমেলো অনুভূতিগুলোকে প্রথমে বুঝতে দেরি করেছি, তারপর বোঝার পর সেটাকে মানতে দেরি করেছি। এই ভুলগুলো আমাদের জীবন থেকে 5টা বছর কেড়ে নিয়েছে। 5 বছর 4 মাস 11 দিন। জানো কতগুলো দিন হয়? 1928 দিন। প্রতিটা দিন আমি অপেক্ষা করতাম, এই ভেবে এই বুঝি আমার কাছে ফিরবে। কতগুলো রাত নির্ঘুম কেটেছে আমার। ফিরিয়ে দিতে পারবে তুমি আমার প্রতিটা নির্ঘুম রাত? ফিরিয়ে দিতে পারবে? আমাদের বিয়ের 5 বছর 10 মাস 17 দিন। পারবে এই দিনগুলো ফিরিয়ে দিতে? আমার জীবনের এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবে? সেই কিশোরী মানে নিষ্পাপ ভালোবাসাকে আবার জাগাতে পারবে? পারবে না, কিচ্ছু পারবে না। আমি থাকবো না তোমার সাথে, থাকবো না। আর কষ্ট নেওয়ার অবস্থায় আমি নেই। এবার আর নিজেকে ধরে রাখতে পারিনি তে। জাঙ্কুকের বুকে মাথা রেখে হেঁচকি তুলে কাঁদছে সে। বিলাপের পরিমাণ বাড়তেই থাকলো। এতদিনের অভিমানের পাহাড় আজ গলতে শুরু করেছে। কঠিন থাকতে থাকতে আস্তে ক্লান্ত। নিজের সকল অভিযোগ আজ সে জাঙ্কুককে জানাবে। জাঙ্কুকও পরম যত্নে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখলো। পুরুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ জাঙ্কুক কাঁদছে। নিজের ভুলের মাসুল দিচ্ছে, কারণ তার প্রতিটা অশ্রু ফোঁটা তাকে ভোঁতা ছুরির মতো আঘাত করছে। পারছে না তাকে নিজের বুকের ভিতরে লুকিয়ে ফেলতে। একটা সময় কাঁদতে কাঁদতে জাঙ্কুকের বুকেই ঘুমিয়ে পড়লো তে। কোনো আওয়াজ না পেয়ে তের মুখের দিকে তাকিয়ে দেখলো সে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। আস্তে করে তাকে কোলে নিয়ে বেডে শুয়ে দিল জাঙ্কুক। নিজেও ফ্রেশ হয়ে তের পাশে শুয়ে পড়লো। নিপুণ দৃষ্টিতে তেকে দেখে যাচ্ছে জাঙ্কুক। আস্তে করে তের মাথাটা নিজের বুকের উপর রেখে তাকে পরম যত্নে আগলে ধরলো। মেয়েটাকে আর কোনোদিন কাঁদতে দিবে না সে, এটা তার কাছে স্পষ্ট। মেয়েটা কাঁদলে বড্ড বেশি অসহায় লাগে, মনে হয় পুরো দুনিয়াটা উলটপালট হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে জাঙ্কুকও ঘুমের অতল সাগরে তলিয়ে যায়। সকাল 7টা। পাখির কিচিরমিচির কানে যেতেই ঘুম ভেঙে গেল তের। মনে হচ্ছে খুব শক্ত কিছুর উপর শুয়ে আছে। মাথা ব্যথা করছে, চোখ খোলা দুষ্কর হয়ে যাচ্ছে। কিসের উপর শুয়ে আছে বোঝার জন্য হাতড়ে যাচ্ছে। কিছুটা নরম অংশ হাতে পড়লে সেটা টানার চেষ্টা করতে লাগলো। হঠাৎ কারো গগন বিহারীর চিৎকার শুনে এক লাফে উঠে বসে। চোখ খুলতে দেখলো জাঙ্কুক রীতিমতো বুক ডলে যাচ্ছে। অবাক চোখে তার দিকে তাকালে ঝাঁঝালো কণ্ঠে জাঙ্কুক বলে, কি দেখছিস এভাবে? তুমি এখানে কি করছো? আপাতত তোর খামচি খাচ্ছিলাম। আচ্ছা, পার্ট টাইম কি নখ দিয়ে মাটি খুঁড়িস? উফ, চলে যাচ্ছে আমার বুকটা। দানবী কথাকার। কে বলেছে আমার কাছে আসতে? আবার আমার কাছে আসলে এভাবে খামচি দেব। সরা এখান থেকে। তাকে ফসফস করছে তে। একে সারা রাত আমার বুকের উপরে ফসফস করে ঘুমাচ্ছিস। সকাল হতে না হতেই আমার বুকের মাংস তুলে দেবার মতো সাংঘাতিক কাজও করেছিস। আমাকে খামচি অবধি দিয়েছিস, এখন আবার আমার উপরে রাগ দেখাচ্ছিস। হয়ে গেছে, তোমার ফালতু কথা শোনার ইচ্ছে বা সময় আমার নেই। বলে চলে যেতে নিলে তের হাত টেনে ধরে জাঙ্কুক আকুল আকুতি স্বরে বলে ওঠে, আমাকে শেষ সুযোগটা দিবি না তে? আবারও সেই প্রশ্ন তের ভেতরটা তোলপাড় করে দিচ্ছে। নিজের আত্মসম্মান আর ভালোবাসার যুদ্ধে আজ অসহায় সে। জাঙ্কুককে কি উত্তর দেবে তার জানা নেই। মস্তিষ্ক মনের যুদ্ধে প্রতিনিয়ত পুড়ছে তে। না জাঙ্কুককে ক্ষমা করতে পারছে, না জাঙ্কুককে শাস্তি দিতে পারছে। আচ্ছা, একটা শেষ সুযোগ দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? দেখে চুপ থাকতে দেখে জাঙ্কুক শান্ত কণ্ঠে বলে ওঠে, বেশ,
এত কষ্ট করতে হবে না। আমি শুধু 1 মাস সময় নিব। 1 মাসের পর যদি তোর মনে হয় আমাকে মেনে নিতে তোর কষ্ট হচ্ছে, আমি তোর জীবনে বাধা হয়ে আর দাঁড়াবো না। তুই যা চাবি তাই হবে। 1 মাস আমাকে শুধু সময়টা দে। 1 মাস দিলে কি হবে বলো? আমার জীবনের চলে যাওয়া দিনগুলো তুমি চাইলেও ফেরাতে পারবে না। তা হয়তো পারবো না, কিন্তু এতটুকু কথা দিতে পারি, এই 5 বছর 10 মাস 17 দিনের যে কষ্টের পাহাড় আছে তা ভেঙে ঘুরে সুখের আস্তানা সাজাবো। তোর মনে আবার নিজের প্রতি ভালোবাসা তৈরি করার আপ্রাণ চেষ্টা করব। চাঙ্গুকের কথা শুনে টিটকারি সুরে দিয়ে বলে ওঠে, আমার কষ্টের পাহাড় এতটাই বেশি যে চাইলেও সেটা কমাতে পারবে না। আমিও দেখতে চাই 1 মাসে তুমি কি এমন এভারেজ জয় করতে পারো। আমি আমার রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে ফুপুর কাছে যাও। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের রুমের দিকে প্রস্থান করে তে। চাঙ্কুক এক দৃষ্টিতে তের যাওয়ার পথে চেয়ে আছে। এই একটা সুযোগেরই অপেক্ষায় ছিল সে, কিন্তু মনের মধ্যে ভয়গুলো ওকে ঝুঁকি দিচ্ছে। সত্যি কি মেয়েটাকে এই সুখগুলো ফেরত দিতে পারবে? আগে একটা চকলেট দিলেই মেয়েটা তার মুক্তোর মতো হাসি দিয়ে সেটা গ্রহণ করতো। এত আগলে রাখতো, মনে হতো কত না দামি সেই চকলেটটা। তবে এখন এতে পুরোটাই আলাদা। জিন রীতিমতো জিদ ধরে বসে আছে, তাই গ্রামে নিয়ে যেতে হবে। তে তাকে কোনো মতে বোঝাতে পারছে না ট্রাভেল করাটা তার জন্য ঠিক হবে না। সে গ্রামে যাবে মানে যাবে। বাধ্য হয়ে জাহুক যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর কি, এখন আবার তেজ ছুটি নিতে হবে। তে জেহবকে ফোন করে। রিসিভ হলেই অনুরোধের স্বরে বলে ওঠে, হ্যালো জেহব ভাইয়া, একটা ফেভার চাচ্ছিলাম, করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলো, তোমাকে ফেভার করতে আমার কি কখনো আপত্তি ছিল? বলো। আমাকে 4 দিনের একটা ছুটি ম্যানেজ করে দিতে হবে, পারবেন? হঠাৎ আন্টি কি আবার অসুস্থ? না, এবার গ্রামে যাবার বাহানা করছে। আচ্ছা সমস্যা নেই, একটা কথা ছিল তে। জি বলেন। না থাক, তুমি ঘুরে আসো, তারপর বলবো। ঠিক আছে, তাহলে রাখি জিহব ভাইয়া। জিহবের সাথে কথা বলার মাঝেই ফোনটা কেড়ে নেয় চাঙ্কুক। চাঙ্কুকের এমন কাজে প্রচন্ড ক্ষেপে যায় তে। ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, এটা কি হলো? কথা বলছিলাম তো নাকি? চাঙ্কুক ফোনটা কেড়ে দিয়ে নির্বিকার ভাবে বলে, কি হবে? এই চ্যাংড়া ছেলের সাথে এত কিসের কথা তোর? যা, যে ব্যাগ গুছা। আজব তো, আমি ওর ছুটি নিচ্ছি, জিহব ভাইকে জানানোর জন্যই ফোনটা দিয়েছি। অদ্ভুত, তুই তোর ছুটি নিবি, ওকে জানানোর কি আছে? তোর বিয়ে নাকি ও? তোমার সাথে কথা বলা আর উলবনে মুক্ত ছাড়ানো অনেকটা এক। বুঝেছিস যখন কথা না বলে ব্যাগ গোছাচ্ছে। অসহ্য লোক একটা। বলেই কটকট করে রুমে চলে গেল তে। জিহবকে দেখেই কিংবা ওর কথা তুলেই চাঙ্কুক তেলে বেগুনে চলে ওঠে, এটা বুঝতে বাকি নেই তে। অবশ্য এটা যে সে উপভোগ করছে না তাও না, বেশ মজা লাগছে চাঙ্কুকে ভেবে রাগিয়ে তুলতে। সন্ধ্যা 7টায় চাঙ্কুকরা এসে পৌঁছায়। 3 বছর বাদে আস্তে তার বাড়ি ফিরেছে। চাঙ্কুক জার্মানি যাবার পর একবার এসেছিল শুধু মাকে দেখতে। বিয়ের পর এই প্রথম চাঙ্কুক এখানে পা রেখেছে। গতবার যখন এসেছিল তখন তাকে জোরপূর্বক তের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। আজ হিসাবটা উল্টো। আজ সেই থেকে নিজের করে পাওয়ার জন্য যুদ্ধ করছে। বাড়ির গেট খুলতে না খুলতেই তের মা অর্থাৎ ইয়নজুন জামাইকে বরণ করতে চলে আসেন। অবাক দৃষ্টিতে নিজের মামের কাণ্ড দেখে যাচ্ছে চাঙ্কুক। চাঙ্কুকের খাতিরদারির ব্যবস্থা করছেন তিনি। কোথাও যেন চাঙ্কুকের নিজেকে বড্ড অপরাধী লাগছে। এই মানুষটা তাকে কত যত্ন করছে, অথচ তার মেয়েকে কতই না কষ্ট পেতে হয়েছে বিয়ের পর থেকে। হুট করে ইয়নজুন থেকে বলে ওঠে, মা আমি তো রুম গোছায় রাখছি, চাঙ্কুক বাবারে তোর রুমে নিয়ে যা। আমার রুম মানে? কি কথা কস তুই? তোর রুম ছাড়া আর রুমে থাকবে সে? ইয়নজনের কথায় এটা বুঝতে বাকি নেই তে এই মানুষের সাথে এক রুমে কয়দিন থাকতে হবে। কাজ চলছে তে, কিন্তু কিছুই করার নেই। এদিকে চাঙ্কুক খুশি যেন ধরছে না। হঠাৎই চাঙ্কুকের মোবাইল বেজে ওঠে। মোবাইলের নাম্বারটা দেখে চোখে মুখে রং বদলে গেল চাঙ্কুকের। ফোনটা বাজছে তো, ধরছো না কেন? তের হঠাৎ প্রশ্নে খানিকটা চমকে উঠল চাঙ্কুক। অদরকারি, ধরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। বাঁচতে থাকুক, বাঁচতে বাঁচতে থেমে যাবে। চাঙ্কুকের উত্তরে তে আর কথা বাড়ালো না। রাতে খাওয়া দাওয়া শেষ করে আড্ডার আসর বসলো তেদের বাসায়। আড্ডার মাঝেই হুট করে চাঙ্কুকের এক মামা বলে উঠলেন, বুঝলে ভাগনা, এখনই যা জীবন উপভোগ করার এ কয়দিনে করে নাও। 5 বছর পর আসলা, এখন বাচ্চা কাচ্চা নিয়ে নিবা, এটাই স্বাভাবিক। এখনো বাচ্চা নেওয়ার কথা চিন্তা করেনি মামা। তোর বয়সই বাকি, ও নিজের মতো নিজেকে করুক, মাত্রই তো চাকরি পেয়েছে। সে কি কথা, এখন যদি এত চাকরি নিয়ে পড়ে থাকে সংসার করবে কখন? দেখতে গেলে তোমারও তো বয়স কম হলো না মামা, তে অনেক ছোট এখনো। আমি চাই না শুধুমাত্র নিজের স্বার্থে আমি ওর ফিউচারটা নষ্ট করতে। দেখো ভাগনা, সময় চলে গেলে চাইলেও বাচ্চা হওয়াতে পারবা না। দরকার হলে অ্যাডপ্ট করবো। একটা দম্পতি জীবনে বাচ্চার মা বাবা হওয়াটাই সবকিছু না। এখনো আমাদের নিজেদেরকেই চেনা বাকি। আপাতত এসব নিয়ে চিন্তা করছি না, আপনারা গল্প করুন, আমি উঠছি। বলে চাঙ্কুক সেখান থেকে চলে গেল। এতক্ষণ আড়াল থেকে তে সবকিছু শুনেছে। আজ কেন যেন লোকটার প্রতি সম্মানটা বেড়ে গেল তের মনে। তে ভেবেছিল চাঙ্কুকের হয়তো তের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অবকাশ নেই। তের চিন্তাকে ভুল প্রমাণ করে দিল চাঙ্কুক। আজ চাঙ্কুকের কথাগুলো তের মনে অন্যরকম শান্তি দিচ্ছে। বিকেলে ঘটলার সবচাইতে নিচের সিঁড়িতে বসে আছে তে। এর মাঝে কেটে গেছে 3 দিন। হঠাৎ করে কেউ চুলে হাত দিলে কেঁপে উঠল তে। পাশ ফিরে দেখলো বেশ কিছু শিউলি ফুল হাতে চাঙ্কুক বসে রয়েছে। একটা
ফুল কানে গুঁজে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করছে। ফুলটা খুলে যাচ্ছে বারবার। শেষমেশ খানিকটা চটে গিয়ে বলল, পেতনির মতো চুল খুলে রেখেছিস কেন? খোপা করতে পারিস না? আমার চুল তোর আর কোন পাকা ধরে মই দিচ্ছে? জানিস কত কষ্ট করে ফুলগুলো জোগাড় করেছি? ভেবেছিলাম খোপায় পরিয়ে দিব। বুড়ো বয়সে এসব উল্টো শখ কোথা থেকে পাও তুমি? বয়সটা না শুধু শরীরের হয়, মনের না। আচ্ছা খোপা কর, ইচ্ছে হলে নিজে করে দাও। বেশ বলেই কোনো মতে খোপাটা বেঁধে ফুলগুলো খোপায় গুঁজে দিল চাকু। বাকি ফুলগুলো তের হাতে দিয়ে বলল, তোকে প্রেম নিবেদন করি প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি বেলায়। কারণ আমি তোর প্রেমে পড়ি প্রতি ভোরে, আমি তোর প্রেমে পড়ি শেষ বিকেলে। সূর্য যখন হেলে পড়ে পশ্চিমে, আমিও প্রেম নিবেদন করে তোর বুকে হেলে পড়তে চাই। আজকাল তুমি বুঝি কবি হয়ে গেছো? প্রেমে পড়ে বড় বড় মানুষ কবি হয়ে গেল? আমি তো সাধারণ মানুষ মাত্র। সবাই তো গোলাপ দিয়ে প্রেম নিবেদন করে, আমি না হয় শিউলি দিয়েই করলাম। তে কিছু না বলে পরম যত্নে শিউলিগুলো গুছিয়ে রাখলো। জাঙ্কুকের অগোচরেই চোখ জোড়া মুছে নিল। কেন যেন জাঙ্কুকের বলা প্রতিটা লাইন মনের মাঝে গেঁথে গেছে। নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে তের। এতদিনের ধৈর্যের ফল হয়তো এটা। রাতের খাওয়া দাওয়ার পর রুমে এসে দেখলো জাঙ্কুক রুমে নেই। বিছানার উপর শুধু একটা নীল শাড়ি আর এক গোছা চুড়ি রাখা আছে। তের বুঝতে বাকি নেই এই কাজটা কার। পাশেই একটা চিরকুট রাখা। চিরকুটটা খুলতেই চোখে পড়লো, বিয়ের পর তোকে নিয়ে জ্যোৎস্না বিলাসগুলো লোক আজ আর সামলাতে পারছি না। তোর এই অপদার্থ বরটা ঘাটলে অপেক্ষা করছি, শাড়িটা পছন্দ না হলেও পরে আসিস। চিরকুটটা পরে অজানা একটা আনন্দ চোখে মুখে ঝলমল করছিল তের। ঠোঁটে না চাইতেও হাসি ফুটে উঠল। এই 3 দিনে এমন কিছুই বাদ রেখেনি জাঙ্কুক করতে। প্রতিনিয়ত নতুন করে প্রেমে ফেলবার ধান্দায় রয়েছে সে। এই কয়েক বছরের সুখগুলো যেন একসাথেই মুঠো করে তের আঁচলে ঢেলে দিতে চাইছে সে। আচ্ছা এত সুখ সহ্য হবে তো তের কপালে? ঘটলা সিঁড়িতে বসে রয়েছে জাঙ্কুক, সামনে ডিঙি নৌকা। আজ নৌকায় করে তেকে নিয়ে জ্যোৎস্না বিলাসের আয়োজন করেছে সে। তেদের বাড়ির পুকুর দিয়েই এই সময়টা নৌকা করে ঘুরে বেড়ানো যায়। একটা সময় রোজকে নিয়ে এসব পাগলামির কথা চিন্তা করতো জাঙ্কুক, কিন্তু এখন তার সবটুকু জুড়ে কেবলই তের বসবাস। এই কয়েক বছরে সব প্রাপ্য সুখগুলো কুড়িয়ে তের ঝুড়িতে দিতে চায় জাঙ্কুক। হঠাৎ চুরির শব্দে ধ্যান ভাঙলো তার। সামনে তাকাতে দেখলো নীল শাড়িতে একটা পরী তার দিকে এগিয়ে আসছে। জাঙ্কুক খেয়াল করলো হৃদস্পন্দনগুলো যেন খুব বেড়ে গিয়েছে তার। সামনে থাকা নারীর প্রেমে তো সে অজ্ঞান। এই তো সেই নারী যে তাকে আবার ভালোবাসতে শিখিয়েছে, আবার বাঁচতে শিখিয়েছে। একটু একে হাত বাড়িয়ে বলল, তোমায় নিয়ে প্রেমের তরিতে ভাসতে চাই, আছে কি অনুমতি? জাঙ্কুকের মুখে তুমিটা শুনে তের বেশ লজ্জা লাগছিল। মনে হচ্ছিল আজ যেন নতুন করে দুজন মানুষের প্রেমের অজানা কাব্য রচনা হচ্ছে। মুচকি হেসে হাত বাড়িয়ে দিতেই হ্যাচকাটা নিয়ে নিজের কাছে নিয়ে এলো জাঙ্কুক তেকে। দু হাতে আলতো হাতে তের লজ্জায় লাল হওয়া মুখটা খানিকটা উঁচু করে। তের চোখ তখন জাঙ্কুকের চোখ জোড়া স্থির। সেই চোখ আজ ভালোবাসার নেশায় টইটম্ব, যে নেশার থেকে ভাসিয়ে দিতেও সক্ষম। জাঙ্কুক ধীরে ধীরে তের পাতলা ঠোঁট জোড়াকে নিজের আয়ত্তে করে নিল। অজানা আবেশেই চোখ বন্ধ হয়ে গেল তের। এ যেন অন্যরকম নেশা, অন্যরকম অনুভূতি। তের ভেতরে উত্থাল পাথাল করে দিচ্ছিল এই অনুভূতিগুলো। বেশ কিছুক্ষণ পর তের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো জাঙ্কুক। দুষ্ট হাসি দিয়ে বলল, বাকিটুকু তোলা থাক। যেদিন তুই নিজে থেকে আমাকে সেই অধিকার দিবি সেদিনের জন্য। নৌকাটাই শুধু তে আর জাঙ্কুক ব্যতীত আর কেউ ছিল না। তাই শঙ্কিত গলায় তে তাকে জিজ্ঞেস করলো, নৌকাটা কে চালাবে? মাঝি কই? আজ আমার প্রেম তরিতে তোকে তুলেছি, অবশ্যই মাঝি আমি। এ বাবা, ডুবে গেলে? সাঁতার তো পারিসই, নৌকা উল্টালেও সমস্যা নেই, আর আমি তোকে ডুবতে দিব না। তুমি জানো কিভাবে নৌকা চালাতে হয়? জানবো না কেন? এই 3 দিন কি ঘাস কেটেছে নাকি? তুমি 3 দিন ধরে এটাই প্রস্তুতি নিয়েছো? তা কি বলতে, ভেবেছিলাম প্রথম রাতেই তোকে নিয়ে বের হবো। পরে ভাবলাম আগে নৌকা চালানো শিখে নিই, তারপর একেবারে তোকে চমকে দেব। তের সামনে এখন যে জাঙ্কুক রয়েছে তাকে বড্ড অচেনা লাগছে। এ তো অন্য এক মানুষ, যে কিনা তার সবটুকু ভালোবাসা নিয়ে তের বেরং জীবনটাকে সাজিয়ে দিচ্ছে। একটা ঝিলের মতো জায়গায় এসে জাঙ্কুক নৌকা বাওয়া থামালো। খুব সাবধানে এসে তের পাশে গিয়ে বসে তের হাতটা নিজের হাতের উপর রেখে বলে, এতদিন হাত জোড়াকে অনেক কষ্ট দিয়েছিলাম। আমি এতগুলো বছর তোকে অনেক কাঁদিয়েছি। জানি না সেই কষ্টগুলোর কোনো ক্ষমা হয় কিনা, হয়তো না। আমি বলবো না আমাকে ক্ষমা করে দে, বলবো না সব ভুলে যা, শুধু এতটুকু বলবো, বড্ড বেশি ভালোবাসি তোকে। আমাকে একা করে দিস না কখনো। আমার রক্তে মিশে আছিস তুই, তোকে ছাড়া এক মুহূর্তের কথা ভাবতে ভয় লাগে। সারা জীবন এভাবে ভালোবাসবি তো আমাকে? শেষ নিঃশ্বাস অবধি কথা দিচ্ছি, তোকে শেষ নিঃশ্বাস অবধি আমি ভালোবেসে যাব। তবে আজ আবার বলছি, ভালোবাসি তোমাকে। তের কথা শুনে জাঙ্কুকের চোখ চিকচিক করছে। পরম আদরে তের কপালে উষ্ণ পরশ এঁকে দিল জাঙ্কুক। পরম যত্নে তের পায়ে হাত দিতেই তে খানিকটা কেঁপে উঠলো। কি করছো? আগে তো সারাদিন নুপুর পরে থাকতে পাই, তোর নুপুরের আওয়াজে ঘর মম্ম করতো। আমি পা খালি থাকে যে, জানো না কেন করি না? রাগের মাথায় নুপুরগুলো ভেঙে ফেলেছিলাম যে। এগুলোর কথা বলছিস? সেদিকে তাকিয়ে তের বিস্ময় চরম শিখরে পৌঁছায়। অবাক চোখে জাঙ্কুকের মুখ পানে চেয়ে থাকে সে। জাঙ্কুক পরম যত্নে তের পায়ে নুপুরগুলো পরিয়ে দিতে দিতে বলে, রাগের মাথায় এগুলো ভেঙে ফেলেছিলাম। পরের দিন অবশ্য ঠিক করে নিয়েছিলাম, কিন্তু দিতে ইচ্ছা হয়নি। 5 বছর কেটে গিয়েছে।
নুপুরগুলো আমার কাছেই গচ্ছিত ছিল। এই 5টা বছর যখন তোর কথা মনে পড়তো এগুলোকে দেখতাম। এই কয়েকদিনে দেওয়ার কথা ভাবিনি তা নয়, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আজ নুপুরগুলো তার মালিকের কাছে ফেরত গেল। হয়তো তখন দিলে আমাদের এতদিন নষ্ট হতো না। হয়তো। একটা আবদার করব, রাখবি? এতক্ষণ তবে কি করছিলি? আমার কাঁধে মাথা রাখবি? আমার হাতে হাত রেখে জ্যোৎস্না দেখবি? তে কোনো উত্তর না দিয়ে মাথাটা জাঙ্কুকের কাঁধে রাখলো। একটা মিষ্টি মাতাল করা গন্ধ জাঙ্কুকে নাকে লাগলো। ওর বুঝতে বাকি রইল না এটা তের চুলের মিষ্টি সুবাস। জাঙ্কুক একটা হাত দিয়ে তের কোমর চেপে ধরলো, অন্য হাত তের হাতটি পরম যত্নে ধরলো। জাঙ্কুকের তের কাছে মনে হচ্ছিল যাক না থেমে সময়টা। এবার কত সময় কেটে গেল তাদের কারোরই খেয়াল নেই। রাত 3টা, ঘরটার দিকে নৌকা ভিড়ে জাঙ্কুক। আজকের রাত জীবনে শ্রেষ্ঠ রাতের একটি ছিল জাঙ্কুক তের কাছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল তে। জাঙ্কুক ফ্রেশ হয়ে রুমে এসেই দেখলো তে শুয়ে পড়েছে। গ্রামে আসার পর থেকে একাই রুমে থাকলেও এক বিছানাতে তারা থাকেনি। তে স্পষ্ট জানিয়ে দিয়েছিল জাঙ্কুকের সাথে বেড শেয়ার সে করবে না। নিচে শোয়ার জন্য তে জেদ করাতে জাঙ্কুক তাকে বারণ করে। ঘরে কোনো সোফা বা কোনো অন্য শোয়ার ব্যবস্থা না থাকায় জাঙ্কুক নিচে মাদুর পেতে শুয়েছে। তাই আজও কিছু না বলে প্রতিদিনের মতো বালিশটা নিয়ে নিচে মাদুর পেছাতে গেলেই তে জিজ্ঞেস করে, কি করছো? মাদুর পাচ্ছ কেন? তুই তো বলেছিলি এক রুমে থাকলেও এক বিছানায় তুই আমার সাথে থাকবি না। হয়েছে, আর নিচে শুতে হবে না, উপরে আসো। আমি তো তোমার জন্য জায়গা রেখেই শুয়েছি, আসো। জাঙ্কুকের কান যেন বিশ্বাসই হচ্ছিল না। মনের মাঝে এক অজানা খুশি বয়ে যাচ্ছিল জাঙ্কুকে। একই বিছানায় আবার 5 বছর পর। ইচ্ছে করছে আবার তেতে মিশে যেতে, কিন্তু কোথাও না কোথাও একটা বাধা যেন রয়েই গেছে। তের দিকে এগোতে গেলে 5 বছর আগে জাঙ্কুকের বিভৎস কাজের কালো স্মৃতিগুলো মনে ভাসছে। তখন আপনা আপনি নিজেকে তের থেকে সরিয়ে ফেলতে হচ্ছে জাঙ্কুকে। তে তখন জাঙ্কুকের দিকে পিঠ করে শুয়েছিল। একটা সময় না পেরে পিছন থেকেই তেকে জড়িয়ে ধরলো জাঙ্কুক। চোখ বন্ধ অবস্থাতেই তে খেয়াল করলো জাঙ্কুক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ডুবিয়ে আছে। জাঙ্কুকের উত্তপ্ত নিঃশ্বাস তের ভিতরটাও পুড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর খেয়াল করলো তপ্ত নোনা জল তের গলা বেয়ে পড়ছে। প্রথমে অবাক হলেও খেয়াল করলো লোকটা কাঁদছে। এবারে নিজেকে আটকাতে না পেরে জাঙ্কুকের দিকে ফিরে তে, কি হয়েছে, কাঁদছো কেন? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, কিভাবে পারলে এই জানোয়ারটাকে এত ভালোবাসতে? সত্যি বলি জানি না, আমি সত্যিই জানি না। অনুতাপেরা খুব পাষাণ্ড হয় জানিস তো, কুড়ে কুড়ে খাই এই অনুতাপগুলো। আমি এত অন্যায় করার পরও এ বাড়িতে কাউকে কিছু জানাসনি কেন? এমনি দরকার পড়েনি তাই ভেবেছিলাম যদি ডিভোর্স ফাইল হয়ে যায় তবে জানাবো। খামোখা তাদের সামনে তোমার সম্মানটা নষ্ট করতে ইচ্ছে হয়নি। পুরানো কথা মনে করে কি হবে বলো? এখন তো আবার নতুন করে নিজেদের সুযোগ দেওয়ার বেলা। পুরানো কথা মনে করলে শুধুমাত্র কষ্টই পেতে হবে। বাদ দাও, তোকে মিশিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে। আমি কি বাধা দিয়েছি? বলে পরম যত্নে তেকে নিজের সাথে মিশিয়ে নিল জাঙ্কুক, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। রান্নাঘরে নাস্তার আয়োজন করছে তে। গ্রাম থেকে ফিরেছে 2 দিন হয়েছে। ভাঙা সম্পর্কটা জোড়াতে লেগেছে, কিন্তু কোথাও যেন একটা ফাঁকা জায়গা তের অনুভূতি হচ্ছে। সব ঠিক থাকলেও অন্যান্য সম্পর্কের ন্যায় স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি তাদের। হয়তো সময়ের সাথে সাথে সেটাও ঠিক হয়ে যাবে। নাস্তা সেরে জাঙ্কুক নিজের রুমে যায়। সব গুছিয়ে তেও স্কুলের জন্য রেডি হতে রুমে যায়। রুমে আসলে শুনতে পাই জাঙ্কুকের ফোন বেজে যাচ্ছে। ফোনের স্ক্রিনে তাকাতেই আবার চোয়াল শক্ত হয়ে উঠলো জাঙ্কুকের। জাঙ্কুকের মুখ দেখে খুব শান্তভাবেই তে বলল, রোজাপু এতদিন যাবত তোমাকে ফোন দিচ্ছে, ধরছো না কেন? তে এমন প্রশ্নে জাঙ্কুকের বিস্ময়ের সীমা থাকে না। জাঙ্কুককে চুপ থাকতে দেখে এবার তেই ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে রোজ বলে ওঠে, ফাইনালি তুমি ফোনটা রিসিভ করলে। প্লিজ জাঙ্কুক, আমাকে আমার কথাটা রাখার একটা সুযোগ দাও। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর তুমি আমার একটা রিলেশনে আছো যার কোনো ভিত্তি নেই। আমিও উইলিয়ামের সাথে ডিভোর্সড। তাহলে কেন না আমাদের সম্পর্কটাকে পুনরায় শুরু করা যাক? আপু, আমি জাঙ্কুক নই, আমি ওর স্ত্রী তে। তুমি আর ফোন ধরছো কেন? জাঙ্কুক কোথায়? জাঙ্কুক আপনার ফোন ধরতে ইচ্ছুক নয়, বিধায় ফোনটা আমি ধরেছি। আপনার যদি কোনো কথা থাকে আপনি আমাকে বলতে পারেন। আমি যতটুকু জানি তোমার সাথে জাঙ্কুকের সম্পর্কটা ভালো নয়। দেখো জাঙ্কুক আর আমার সম্পর্কটা এখনই নয়। আমি জানি এখনো আমাকেই ভালোবাসে, তাই অহেতুক আমাদের মাঝে দেয়াল হয়ে থেকো না। আপনার বলা শেষ, এবার আমি কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন। কি বলবে তুমি? বয়সে তোমার থেকে অনেক ছোট, তাও তোমাকে একটা উপদেশ দিই। একবার কোনো জিনিস ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। সম্পর্কগুলো ঠিক সেরকম। তোমার আর জাঙ্কুকের সম্পর্কটা 7 বছর আগে ভেঙে গেছে। সেটা তুমি নিজে ভেঙেছো। যখন ওর তোমাকে দরকার ছিল তুমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে। আজ 7 বছর পর সে সম্পর্কে দোহাই দিলে। সত্যি না হাস্যকর শোনায়? আমি বলি কি, চলে তো গিয়েছো, এবার জাঙ্কুকের পেছন একেবারে ছেড়ে দাও। জানো তো আমি তো গ্রামের মেয়ে, টান পিটে এখনো যাইনি আমার। কখন কি করে ফেলবো তার ঠিক নেই, রাখছি। তখন পেছন থেকে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরলো। জাঙ্কুকের এভাবে হুট করে জড়িয়ে ধরাটা দেখে বেশ অবাক করলো। কৌতূহলবশতই
জিজ্ঞেস করলো, কি হয়েছে, অফিস যাবে না? তের ঘরে নাক ঘষতে ঘষতে উত্তর দিল, আমার ডান পিঠে বউটাকে আজ আদর করতে মন চাইছে। তাই বুঝি? হয়েছে, ছাড়ো এবার, রেডি হয়ে স্কুলে যেতে হবে। ম্যাডাম, কাল শুক্রবার। তো উফ, চল না কোথাও ঘুরে আসি আজকে। কোথায় যাবে? আমার খুব ইচ্ছে তোকে নিয়ে বিকালবেলা অন্যান্য কাপড়দের মতো ঘুরতে যাওয়া। ঠিক আছে, তাহলে কাল বিকালে বের হওয়া যাক। কোথায় নিয়ে যাবে আমায়? কালকে আমরা রমনা পার্ক যাবো, সিনেমা দেখবো, আইসক্রিম খাবো, সব করবো যা নরমাল প্রেমিক প্রেমিকারা করে। আমার স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা নয়। তো কি হয়েছে, একদিনও তো সমস্যা নেই। তাই হওয়াই যায়। তখন তের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জিওপের নাম দেখে জাঙ্কুক ফোনটা লাউড স্পিকারে দিয়ে তের হাতে দেয়। জাঙ্কুককে দেখে তের বুঝতে বাকি নেই সে খেপে গেছে। তে আমতা আমতা করে বলে, হ্যালো। হ্যালো তে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, জাঙ্কুকের সাথে মিটমাট হয়েছে? জি ভাইয়া, সব ঠিক হয়ে গেছে। বেশ, তাহলে আজ অবশ্যই ওকে আসতে বলো। আমরা সবাই জাঙ্কুকের সাথে পরিচিত হওয়ার আশায় আছি। তোমার এতদিনের লুকায়িত বড়টি যে আসলে জাঙ্কুক, এটা জানার পর থেকে আমার ওর সাথে দেখা করার ইচ্ছা আরো বেড়ে গেছে। সেদিন খুব কম সময়ের জন্য দেখা হয়েছিল, ঠিকমতো কথাও হয়নি। আচ্ছা ভাইয়া, আমাকে বলবো আসতে। আচ্ছা, রাখি তবে। জি ভাইয়া। ফোনটা কাটার পর থেকে জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকিয়েছিল। জাঙ্কুকের কৌতূহলী চেহারা দেখার পর তে প্রশ্ন করে, কি দেখছো বেবি? জিও জানে আমার কথা? জানবে না কেন? কবে বলেছিলে ওকে? এই তো পরশুদিন। আসলে সেদিন ভালোভাবে কথা কোথায় বলতে দিয়েছিলে তুমি? পরশুদিন কথায় কথায় তোমার কথা জিজ্ঞেস করতে তোমার পরিচয় ক্লিয়ার করে দিয়েছি। ওরে, তোর পেটে পেটে এত শয়তানি! আমি কোথায় ভাবছি ওই ছেলেটা না তোকে লাইন মারছে। চল ভাইয়া, বিয়ে ঠিক হয়ে গেছে, আসছে আমার পেছনে লাইন মারতে। এখন স্কুলে যাবো তো। আচ্ছা, কাল কিন্তু বিকাল 4টা, মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। গাড়ির কাছে অপেক্ষা করছে জাঙ্কুক, অপেক্ষা কখন তে আসবে। বাড়ির গেটের দিকে চোখ যেতেই খেয়াল করলো তে আসছে। পরনে তার সাদা শাড়ি। জাঙ্কুক নেশাকাতর চোখে তের দিকে চেয়ে আছে, পলক পড়ছে না তার। জাঙ্কুকের চাহনি দেখে লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছিল। কি হলো, যাবে না? আজ আমাকে একেবারে পাগল করার জন্য প্রস্তুতি নিয়েছিস দেখছি। হয়েছে, চলো এবার। অগত্যা আজ নেশাখোরের মতোই গাড়ি চালাতে হবে। কেন? চলো জানতো, নেশার খনি যাওয়ার পাশে বসবে। দূর, চলো বলেই তাড়াতাড়ি গাড়িতে বসে তে। জাঙ্কুক হাসতে হাসতে ড্রাইভিং সিটে বসে। আপন মনে গাড়ি চলছে। তে শুধু লুকে লুকে জাঙ্কুককে দেখে যাচ্ছে। কালো শার্টে খুব সুন্দর লাগছে তার বরকে। হাতাটা কোণে অবধি গুটানো, চুলগুলো কপালে পড়ে রয়েছে। আচ্ছা, কোনো পুরুষ বুঝি এতটা মাতাল করা সুন্দর হয়? গাড়ি চালাতে চালাতেই জাঙ্কুক মুচকি এসে বলে, এভাবে দেখতে থাকলে কিন্তু আমার নিজেরই লজ্জা লাগবে। কে দেখছে তোমাকে? গাড়ি চালাতো। লজ্জায় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় তে। জাঙ্কুক মুচকি এসে গাড়ি চালানোতে মন দেয়। আজ মনে হচ্ছিল একজোড়া কিশোর কিশোরী তাদের নতুন নতুন প্রেমের সুবাদে ঘুরতে এসেছে। সারা পার্ক হাত ধরে তারা হেঁটেছে। আজ অন্যরকম সুখ ছিল তের মনে। এতদিন পর নিজের স্বামীকে নিজের করে পেয়েছিল সে। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় ফিরছে তারা। গাড়ি চালাতে চালাতে শুধু তের দিকে চোখ যাচ্ছিল জাঙ্কুকের। তে তখন পুরো বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছিল। তের বাচ্চামি দেখে জাঙ্কুক বলে ওঠে, ভালোবাসি, খুব ভালোবাসি, আমাকে না দেখে গাড়ি চালাও। জাঙ্কুক তের থেকে চোখ সরিয়ে রাস্তায় চোখ দেয়, কিন্তু হঠাৎ কোথা থেকে একটা ট্রাক ব্রেক সামলাতে না পেরে এসে জাঙ্কুকের গাড়িটিকে এত জোরে ধাক্কা দেয় যে জাঙ্কুক চেয়েও গাড়িটি ব্যালেন্স করতে পারে না। নিমিষেই তে আর জাঙ্কুকের চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়। একটা কাঠের বেঞ্চে পাশাপাশি বসে রয়েছে জাঙ্কুক আর তে। সামনে কিছু ছোট ছেলে মেয়ে খেলা করছে। তার হাত ধরে পাশে বসে বাচ্চাদের খেলার দৃশ্যটি দেখতে খুব ভালো লাগছে জাঙ্কুকের। ছুটির দিনগুলোতে এই সময়ে পার্কে বসে থাকতে বেশ লাগে জাঙ্কুকের। পরন্ত সূর্যের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে কোমল কণ্ঠে বলে, আমার কাঁধে একটু মাথা রাখবি তে? তে মুচকি এসে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে বলে, এই প্রতিদিন এই বাচ্চাদের এত মনোযোগ দিয়ে কি দেখো? একটা অজানা শান্তি দেয় জানিস তো। ছোট ছোট বাচ্চাদের হাসি, চঞ্চলতার মাঝে অন্যরকম আনন্দ আছে। ওদের কলরবের মাঝে আমি তোকে খুঁজি। আমি হয়তো তোমাকে সেই সুখটা কোনোদিন দিতে পারবো না গো। সব সুখ সবার কপালে থাকে না, ভাগ্যটা যে খুব পাষাণ রে। হঠাৎ একটা ছোট মেয়ে এসে জাঙ্কুকের হাত ঝাঁকিয়ে বলে, ভাইজান, আজকে আপনি একা একা কথা কইতেছেন? একা কই রে, আমার তেজে আমার সাথেই আছে। কই, পাশে তো কেউ নাই? তে ভাবি কই? বলে জাঙ্কুকের পাশে মেয়েটি বসতেই তে হাওয়ায় মিলে গেল। সেদিন অ্যাক্সিডেন্টে তেদের গাড়িটাকে ট্রাকটি সম্পূর্ণ পিষে ফেলেছিল। ঘটনাস্থলে মানুষ পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। তে জাঙ্কুককে হসপিটালে নেওয়ার আগেই তে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জাঙ্কুকের অবস্থাও খুব খারাপ ছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়। 10 দিন পর যখন আইসিইউ থেকে জাঙ্কুককে বের করা হয়, তখন তের মৃত্যুর খবর তাকে দেওয়া হয়। তের লাশটুকু দেখার ভাগ্য হয়নি জাঙ্কুকের। তের মৃত্যুটাকে একদমই মেনে নিতে পারেনি জাঙ্কুক। পাগল প্রায় হয়ে কেঁদেছিল সেদিন। অ্যাক্সিডেন্টের জন্য মাথায় বেশ চোট পেয়েছিল জাঙ্কুক। ভাস্কুলার ডিমেনশিয়া
পয়েন্টই হয় যেখানে তার ব্রেইন বাস্তব অবাস্তবের মধ্যে পার্থক্য করতে পারছে না। তার মৃত্যুর কঠিন বাস্তবতাকে মানতে না পেরে অটোমেটিক জাঙ্কুকের ব্রেন থেকে হ্যালুসিনেট করতে থাকে। জিন বারবার জাঙ্কুককে চিকিৎসা করাতে বলে, এর আগে চিকিৎসা না করলে এক না এক সময় পুরোপুরি পাগল হয়ে যাবে, নয়তো মৃত্যু ঘটতে পারে তার। কিন্তু জাঙ্কুক এক কথায় মানা করে দিয়েছে, তার কথা চিকিৎসা করলে তাকে আর হ্যালুসিনেট করতে পারবে না। তার ধারণা তে শারীরিকভাবে তার সাথে না থাকলেও এই রোগের জন্য সে তাকে দেখতে পাচ্ছে, আর এভাবে বাকি জীবনটা কাটাবে সে। এখন শুধু মৃত্যুর অপেক্ষা। ছোট্ট মেয়েটার কথা শুনে মুচকি এসে বলে, খুব পাপী মানুষ কিনা আমি, তাই আমার কাছ থেকে নিয়ে গেছেন আল্লাহ ওকে। পৃথিবীতে কেউ ওকে দেখতে পায় না, খুব সুন্দর একটা জায়গায় ও ঘুমিয়ে আছে। তাইলে যে কইলেন আপনার সাথে আছে তে ভাবি, আছে তো আমার কল্পনায়, আমার মনে সবসময়ও আছে। আমি চোখ বন্ধ করলেই ওকে দেখতে পাই, যখন কথা বলতে মন চাই বলি। তোর মাথায় ঢুকবে না এটা। আজকে বেলি ফুলের মালা নিবেন না? আমি কখনো নিতে ভুল করি, না নিলে খুব রাগ করবে ও। বলে প্রতিবারের মতো একটা 100 টাকার নোট মিটির হাতে ধরিয়ে একটা মালা নিয়ে উঠে দাঁড়ালো। সূর্য ডুবে গেছে, এখনো লাল আভা রয়েছে আকাশে। আকাশের দিকে তাকিয়ে সামনে চলে যাচ্ছে জাঙ্কুক। মনে মনে একটা কবিতা উড়ে যাচ্ছে। এসেছিলেন নীল ভালোবাসা নিয়ে, বেরঙ এক প্রেমের জীবনে। শেষ বিকেলে কোনো এক প্রহরে লাল সূর্যের স্নিগ্ধ রোশনির ন্যায় আলোকিত করেছিলে নিস্তব্ধ নগরে আমারই অগোচরে। নীল প্রেমের বেদনা দিয়ে চলে যখন যাবে, ক্ষণিকের জন্য কেন এলে তবে? হয়তো একদিন নিষ্ঠুর ভাগ্যকে হারাবে যুদ্ধ পরাজিত সেই প্রেমী। সেদিন মিলেমিশে একাকার হয়ে যাবে কাগজের তুমি আমি।